কুয়াশা কুয়াশা স্বাগত কুয়াশার রাতে শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 সঙ্গে আছে আমি নার্জি শারমিন। 3 ঘন্টার গল্প থাকছে আজকে। দারুণ একটি গল্প রয়েছে, হুমায়ুন আহমেদের আয়না, পড়ে শোনাচ্ছে সেতু। এখন শুনবো গল্পটির প্রথম পর্ব। একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাবো পরের পর্বে, তারপর আবারও ফিরে আসছে শারমিন। সকাল 7:30। শওকত সাহেব বারান্দায় উবু হয়ে বসে আছেন। তার সামনে একটা মোড়ায় পানি ভর্তি একটা মগ, পানির মগে হেলান দেওয়া ছোট্ট একটা আয়না। আয়নাটার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে ঠেকা না দিয়ে তাকে দাঁড় করানোই যায় না। শওকত সাহেব মুখ ভর্তি ফেনা নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে আছেন। দাড়ি শেভ করলেন তিনি। 45 বছরের পর মুখের দাড়ি শক্ত হয়ে যায়। ইচ্ছা করলেই রেজারের এক টানে দাড়ি কাটা যায় না। মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয়। একসময় দাড়ি নরম হবে, তখন কাটবে। দাড়ি নরম হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হবার পর শওকত সাহেব রেজার দিয়ে একটা টান দিতেই তার গাল কেটে গেল। রক্তক মনে হয় কেটেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। শওকত সাহেব এক হাতে গাল চেপে বসে আছেন। কিছুক্ষণ চেপে ধরে থাকলে রক্ত পড়া বন্ধ হবে। ঘরে স্যাবলন চাবলন কিছু আছে কিনা কে জানে। কাউকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। সকালবেলার সময়টা হলো ব্যস্ততার সময়, সবাই কাজ নিয়ে থাকে। কি দরকার বিরক্ত করার। এই 1 মাসে 4 বার তার গাল কাটল। আয়নাটাই সমস্যা করছে। পুরনো আয়না পাড়া নষ্ট হয়ে গেছে, কিছুই পরিষ্কার দেখা যায় না। একটা ছোট আয়না কেনার কথা তিনি তার স্ত্রীকে কয়েকবারই বলেছেন। মনোয়ারা এখনো কিনে উঠতে পারে, তার বোধহয় মনেই থাকে না। মনে থাকার কথাও না। আয়নাটা শওকত সাহেব একাই ব্যবহার করেন, আর বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে। কাজে হাত আয়নাটার যে পাড়া উঠে গেছে মনোয়ারার তা জানার কথা না। আর জানলেও কি সবসময় সব কথা মনে থাকবে? শওকত সাহেব নিজেই কতবার ভেবেছেন যে অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনবেন। অফিস থেকে তো রোজই ফিরছেন, কই আয়না তো কেনা হচ্ছে না। আয়না কেনার কথা মনেই পড়ছে না। মনে পড়ে শুধু দাড়ি শেভ করবার সময়। শোবার ঘর থেকে শওকত সাহেবের বড় মেয়ে ইরা বেরল। সে বছর ইউনিভার্সিটিতে ঢুকেছে, সেজন্যই সবসময় এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। শওকত সাহেব বললেন, মা ঘরে কি স্যাবলন আছে? ইরা বলল যে সে জানে। সে যেরকম ব্যস্তভাবে বারান্দায় এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতেই আবার ঘরে ঢুকে গেল। বাবার দিকে ভালো মতো তাকালো না। তারা তো সময় নেই। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য শওকত সাহেব গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকালেন। আশ্চর্য কাণ্ড, আয়নাতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বসে আছে, আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক, খালি পা, মাথার চুল বেনি করা, দুদিকে দুটো বেনি ঝুলছে, আর 2 বেনিতে 2 রকমের ফিতা, একটা লাল একটা সাদা। মেয়েটার মুখ গোল, চোখ দুটো ভীষণ। মেয়েটা কে? শওকত সাহেব ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। তার ধারণা হলো হয়তো টুকটাক কাজের জন্য বাচ্চা একটা মেয়েকে কাজে রাখা হয়েছে। সে বারান্দায় তার পেছনে বসে আছে, তিনি এতক্ষণ লক্ষ্য করেন। কিন্তু বারান্দায় তার পেছনে কেউই নেই, পুরো বারান্দা ফাঁকা। তাহলে আয়নার মেয়েটা এলো কোত্থেকে? শওকত সাহেব আবারও আয়নার দিকে তাকালেন। ওই তো মেয়েটা বসে আছে, তার রোগা রোগা ফর্সা পা দেখা যাচ্ছে, পিট পিট করে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা কি? মেয়েটা একটু যেন ঝুঁকে। শওকত সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল, আপনার গাল কেটে গেছে, রক্ত পড়ছে। শওকত সাহেব আবারও ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। না, কেউই তো নেই। তার মাথাটা কি খারাপ হয়ে যাচ্ছে? একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার চাপার দেখতে পায়। এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা, চাকরি চলে যাবে, সংসার চলবে কিভাবে? শওকত সাহেব আয়নার দিকে আর তাকালেন না। আয়না হাতে ঘরে ঢুকে গেল। নিজের শোবার ঘরের টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিলেন। একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে বলবেন, তারপরই মনে হলো কি দরকার। সবকিছুই সবাইকে বলে বেড়াতে হবে তা তো নয়। তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী, কারোর সঙ্গে তার কথা বলতে ভালো লাগে না। অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে পছন্দ করেন। অবশ্য সেটা সম্ভব হয় না, অকারণে নানান কথা বলতে হয়।
যত না কাজের কথা তার চেয়ে বেশি অকাজের কথা। অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করে। শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার। ক্যাশের হিসাব ঠিক রাখা, দিনের শেষে জমা খরচ হিসাব মেলানোর কাজটা অত্যন্ত জটিল। এই জটিল কাজটা করতে গেলে মাথা খুব ঠান্ডা থাকা দরকার। অকারণে রাজ্যের কথা বললে মাথা ঠান্ডা থাকে না, কেউ সেটা বোঝে না। সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে কিছু খাজুর আলাপ করবেই। কি শওকত সাহেব, মুখটা এমন শুকনো কেন? ভাবির সঙ্গে ফাইট চলছে নাকি? আজকের শার্টটা তো ভালো পড়েছে, বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে। রঙে আছেন দেখি। শওকত ভাই, দেখি চা খাওয়ান। আপনার সব কাউটা ধরনের হয়ে গেছে, চাটা কিছুই খাওয়ান না। আর ছাড়াছাড়ি না। এইসব অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে শওকত সাহেব ব্যাংকের হিসাব মেলান। মাঝে মাঝে হিসাবে গন্ডগোল হয়, তার প্রচন্ড রাগ লাগে। পুরো হিসাব আবার গোড়া থেকে করতে হয়। মনের রাগ তিনি প্রকাশ করেন না। রাগ চাপা রেখে মুখ হাসি হাসি করে রাখার ক্ষমতা তার আছে। মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন কখন সামনে বসে থাকা মানুষটা বিদায় হবে। তিনি তার হিসাব আবার গোড়া থেকে শুরু করবেন। খুবই সমস্যার ব্যাপার। তবে মাসখানিক হল শওকত সাহেব আরো বড় ধরনের সমস্যায় পড়েছেন। ব্যাংকে কম্পিউটার চলে এসেছে। এখন থেকে হিসাবপত্র সব হবে কম্পিউটারে। চ্যাংরা একটা ছেলে, নাম সাজিদুল করিম, সবাইকে কম্পিউটার ব্যবহার করা শেখাচ্ছে। সবাই শিখে গেছে, শওকত সাহেব কিছুই শিখতে পারেন। যন্ত্রপাতির ব্যাপার তার কাছে সবসময় অতি জটিল মনে হয়। সামান্য ক্যালকুলেটরটাও তিনি কখনোই ঠিক মতো ব্যবহার করতে পারেন না। একটা বেড়াছাড়া হবেই। তাছাড়া যন্ত্রের উপর তার বিশ্বাস নেই। তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন, যন্ত্র কি তা করবে? কেনই বা করবে? ভুল ভ্রান্তি করলে বড় সাহেবের গালি খাবে, তার চাকরি চলে যাবে। যন্ত্রের তো সেই সমস্যা নেই। যন্ত্রকে কেউ গালিও দেবে না, বা তার চাকরিও চলে যাবে না। তারপরেও কেন মানুষ এত যন্ত্র যন্ত্র যে করে? কম্পিউটার তার কাছে অসহ্য লাগছে। অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস। হিসাব নিকাশ সব পর্দায় উঠে আসছে। এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না। বাসায় তিনি কখনোই টেলিভিশন দেখেন না। যে যেটা অপছন্দ করে তার কপালে সেটাই জোটে, এটা বোধহয় সত্যি। তিনি টিভি পছন্দ করেন না। এখন টিভির মতো একটা জিনিস সব সময় তার টেবিলে থাকবে। অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভির পর্দার দিকে। যে পর্দায় গান বাজনা হবে না, শুধু হবে হিসাব নিকাশ, কোনো মানে হবে। অফিস শুরু হয় 9টার সময়। শওকত সাহেব 9টা বাজার ঠিক 10 মিনিট আগেই অফিসে ঢুকেন। তার টেবিলে পিরিচে ঢাকা 1 গ্লাস পানি থাকে। তিনি পানিটা খান, তারপর 3 বার কুল হু আল্লাহ পড়ে কাজকর্ম শুরু করেন। এটা তার নিত্যদিনের নোটিশ। আজ তিনি অফিসে এসে দেখেন কম্পিউটারের চ্যাংরা ছেলেটা সাজিদুল করিম তার টেবিলের সামনে চেয়ারে বসে গুরু কুচকে সিগারেট টানছে। পিরিচে ঢাকা পানির গ্লাসটা খালি। সাজিদুল করিম নিশ্চয়ই খেয়ে ফেলেছে। ছেলেটা শওকত সাহেবকে দেখে উঠে দাঁড়াল, হাসি মুখে বলল, কেমন আছেন স্যার? ভালো আছে। আজ আপনার জন্য সকাল সকাল চলে এসেছি। ও আচ্ছা। জিএম সাহেব খুব রাগারাগি করছিলেন, আপনাকে কম্পিউটার শেখাতে পারছি না। আজ ঠিক করেছি সারা দিন আপনার সঙ্গেই থাকবো। শওকত সাহেব শুকনো মুখে বললেন, আচ্ছা। আমরা চা খাই, চা খেয়ে শুরু করি, কি বলেন স্যার? শওকত সাহেব কিছু বললেন না। বেল চিপে বেয়ারাকে চা দিতে বললেন। সাজিদুল করিম হাসি হাসি মুখে বলল, গতকাল যা যা বলেছিলাম সেসব কি স্যার আপনার মনে আছে? শওকত সাহেবের কিছুই মনে নেই, তবু তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। একটা ছোটখাটো ভাই বোন হয়ে যাক স্যার, বলুন দেখি মেগাবাইট ব্যাপারটা কি? মনে নেই। র্যাম কি সেটা কি মনে আছে? না। মনে না থাকলে নাই, এটা এমন কোনো জরুরি ব্যাপার না। মেগাবাইট র্যাম সবই হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব। আরো অনেক কিছু বোঝালো সে, কিন্তু শওকত সাহেব কিচ্ছু বুঝতে পারলেন না। তারপরেও বললেন, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, কম্পিউটার হলো আয়নার মতো। আয়নাতে যেমন হয়, আয়নার সামনে যা থাকে তাই আয়নাতে দেখা যায়, কম্পিউটারেও তাই। কম্পিউটারকে আপনি যা দেবেন সে তাই আপনাকে দেখাবে। নিজ থেকে বানিয়ে সে আপনাকে কিচ্ছু দেবে না, তার সে ক্ষমতা নেই, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখন আসুন মেমোরি কার্ড এবং হার্ড ডিস্ক এই দুইয়ের ভেতরের পার্থক্যটা আপনাকে বুঝিয়ে দেব। আমার কথা মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ। শওকত সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না। আয়নার কথায় তার নিজের আয়নাটার কথা মনে পড়ে গেছে। ব্যাপারটা কি? আয়নার ভিতরে ছোট মেয়েটা এলো কিভাবে? মেয়েটা কে? তার নাম কি? চোখ পিট পিট করে তার দিকে তাকাচ্ছিল। বেয়ারা চা নিয়ে এসেছে। শওকত সাহেব চায়ের কাপে অন্য মনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছেন। সাজিদুল করিম বলল, স্যার। হ্যাঁ। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত?
না তো। তাহলে আসুন কম্পিউটারের ফাইল কিভাবে খুলতে হয় আপনাকে বলি। শুধু মুখে বললে হবে না, হাতে কলমে দেখতে হবে। বিকেল 4টা পর্যন্ত শওকত সাহেব কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করলেন। লাভের মধ্যে লাভ হলো তার মাথা ধরে গেল, প্রচন্ড মাথা ধরা। সাজিদুল করিমকে মাথা ধরার ব্যাপারটা জানতে দিলেন না। বেচারা এত আগ্রহ করে বোঝাচ্ছে, তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে কম্পিউটারের মতো সহজ কিছু পৃথিবীতে তৈরি হয়নি। স্যার, আজ এই পর্যন্ত থাক, কাল আবার নতুন করে শুরু করবো। আচ্ছা। অফিস থেকে বেরুবার আগে জিএম সাহেব শওকত সাহেবকে ডেকে পাঠালেন। শওকত সাহেবের বুক কেঁপে উঠল। জিএম সাহেবকে তিনি কম্পিউটারের মতোই ভয় পান। যদিও ভদ্রলোক অত্যন্ত মিষ্টভাষী, হাসি মুখ ছাড়া কথাই বলতে পারেন। জিএম সাহেবের ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, কেমন আছেন শওকত সাহেব? জি স্যার, ভালো। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? শওকত সাহেব বসলেন। তার বুক কাঁপছে, পানির পিপাসা পেয়ে গেছে। আপনার শরীর কি খারাপ নাকি? জি না স্যার। দেখে অবশ্য মনে হচ্ছে শরীর খারাপ। যাই হোক, কম্পিউটার শেখার কতদূর হলো? শওকত সাহেব কিছু বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। জিএম সাহেব বললেন, আমি সাজিদুল করিমকে গতকাল কঠিন বকা দিয়েছি। তাকে বলেছি, তুমি কেমন ছেলে, সামান্য একটা জিনিস শওকত সাহেবকে শেখাতে পারছো না। তার কোনো দোষ নেই স্যার, সে চেষ্টার ত্রুটি করছে না। আসলে আমি শিখতে পারছি না। পারছেন না কেন? বুঝতে পারছি না স্যার। কম্পিউটার তো আজকাল ছেলে খেলা। 7-8 বছরের বাচ্চারা কম্পিউটার নিয়ে খেলছে। আপনি পারবেন না কেন? আপনাকে তো পারতেই হবে। পুরোনো দিনের মতো কাগজ কলমে বসে বসে হিসাব করবেন আর মুখে বিড়বিড় করবেন, তা তো হবে। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বুঝছেন? যা হবে সব কম্পিউটারে হবে। জি স্যার। নতুন টেকনোলজি যারা শিখতে পারবে না তাদের তো আমাদের প্রয়োজন নেই। ডারউইনের সেই থিওরি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা যান, চেষ্টা করুন ব্যাপারটা শিখে নিতে। এটা এমন কোনো কঠিন কাজ না। আপনার নিজের ভেতরে শেখার চেষ্টা থাকতে হবে। আপনি যদি ধরেই নেন কোনোদিন শিখতে পারবেন না, তাহলে তো কোনোদিনই শিখতে পারবেন না আপনি, ঠিক না? জি স্যার। আচ্ছা, আজ তাহলে যান। বেরুবার সময় তিনি দরজায় ধাক্কা খেলেন। ডান চোখের উপর কপালে সুপুরির মতো ফুলে উঠল। মাথা ধরাটা আরো বাড়ল। শওকত সাহেব মাথা ধরা নিয়ে বাসায় ফিরল। বাসা খালি, শুধু কাজের বউ আছে। বাকি সবাই নাকি গেছে বিয়ে বাড়িতে। ফিরতে রাত হবে, আবার না ফেরানোর সম্ভাবনা আছে। কার বিয়ে শওকত সাহেব কিছুই জানেন না, তাকে কেউ কিছু বলেন না, বলার প্রয়োজনই মনে করেন। তিনি হাত মুখ ধুয়ে বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে রইলেন। এতে যদি মাথা ধরাটা কম, ইদানিং তার ঘন ঘন মাথা ধরছে। চোখ আরো খারাপ করছে কিনা কে জানে। চোখের ডাক্তারের কাছে একবার গেলে হয়। যেতে ইচ্ছে করছে না। ডাক্তারের কাছে যাওয়া মানেই টাকার খেলা। ডাক্তারের ভিজিট, নতুন চশমা, নতুন ফ্রেম। কাজের বুয়া তাকে নাস্তা দিই, একটা পিরিচে কয়েক টুকরো পেঁপে, আধ বাটি মুড়ি এবং সরপড়া চা। পেঁপেটা খেতে তিতা লাগছে। মুড়ি মেইয়ে গেছে, দাঁতের চাপে রবারের মতো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তার প্রচন্ড খিদে লেগেছিল। তিনি তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি সবটা খেয়ে ফেললেন। চা খেলেন। গরম চা খেয়ে মাথা ধরাটা কমবে ভেবেছিল, কিন্তু কমলো না, কারণ চা গরম ছিল না। এই কাজের বুয়া গরম চা বানানোর কায়দাই জানে না। তার চা হবে সবসময় কুসুম গরম। শওকত সাহেব মাথা ধরার ট্যাবলেটের খোঁজে শোবার ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে প্যারাসিটামল ট্যাবলেট থাকার কথা, কিছুই পাওয়া গেল না। ড্রয়ারের ভেতরে হাত আয়নাটা ঢোকায়। মনোহরা নিশ্চয়ই রেখে গিয়েছে। আয়নার ভেতর মেয়েটা কি এখনো আছে? শওকত সাহেব আয়না হাতে নিলেন। অস্বস্তি নিয়ে তাকালেন। আশ্চর্য, মেয়েটা তো আছে। আগের বার বসেছিল, এখন দাঁড়িয়ে আছে। আগের পকচাই তার গায়ে। মেয়েটা খুব সুন্দর তো, গাল, মুখ, মায়া মায়া চেহারা। বয়স কত হবে? 11-12 বেশি না, কমও হতে পারে। মেয়েটার গলায় নীল পুঁতির মালা। মালাটা আগে লক্ষ্য করেননি। শওকত সাহেব নিচু গলায় বললেন, তোমার নাম কি? মেয়েটা মিষ্টি গলায় বলল, চিত্রলেখা। বাহ, সুন্দর না? মেয়েটা লাজুক ভঙ্গিতে হাসলো। শওকত সাহেব আর কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটাকে আর কি বলা যায়? আয়নার ভিতরে সে এলো কি করে, এটাকে জিজ্ঞেস করবে? প্রশ্নটা মেয়েটার জন্য জটিল হয়ে যাবে না তো? জটিল প্রশ্ন জিজ্ঞাসা করে লাভ নেই। তিনি কিছু জিজ্ঞাসা করবার আগেই মেয়েটা বলল, আপনার কপালে কি হয়েছে? ব্যথা পেয়েছি। জিএম সাহেবের ঘর থেকে বের হবার সময় দরজায় ধাক্কা খেয়েছি। খুব বেশি ব্যথা পেয়েছেন? খুব বেশি না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। স্কুলে যাও না? আয়নার ভেতর তুমি এলে কি করে? তাও জানি না। তোমার বাবা মা তারা কোথায়? জানি না। তোমার মা বাবা আছেন তো? আছেন না? জানি না। তুমি কি একা থাকো? শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। বুকের উপর দুটো হাত আড়াআড়ি করে রাখা।
মনে হয় তার শীত লাগছে, অথচ এটা চৈত্র মাস। শীত লাগার কোনো কারণ নেই। তিনি নিজে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তার বাতাসটা পর্যন্ত গরম। কাঁপছো কেন? শীত লাগছে নাকি? এখানে খুব শীত। তোমার কি গরম কাপড় নেই? না। তোমার এই একটাই জামা? হুম। আমাকে তুমি চেনো? চিনি। আমি কে বলো তো? তা বলতে পারি না। আমার নাম জানো? আপনি তো আপনার নাম বলেননি, জানবো কিভাবে? আমার নাম শওকত, শওকত আলী। ও আচ্ছা। আমার 3 মেয়ে। ছেলে নাই? না, ছেলে নেই। আপনার মেয়েরা কোথায় গেছে? বিয়ে বাড়িতে গেছে। কার বিয়ে? কার বিয়ে আমি ঠিক জানি না, আমাকে বলেনি। আপনার মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম ইরা, মেজোটার নাম সোমা, আর সবচেয়ে ছোটটার নাম কল্পনা। ওদের নামে কোনো মিল নেই কেন? সবাই তো মিল দিয়ে মেয়েদের নাম রাখে। বড় মেয়ের নাম ইরা হলে মেজোটার নাম হয় ফিরা, ছোটটার নাম হয় মীরা। ওদের মা নাম রেখেছে, মিল দিতে ভুলে গেছে। আপনি নাম রাখেননি কেন? আমিও রেখেছিলাম, আমার নাম কারোর পছন্দ হয়। আপনি কি নাম রেখেছিলেন? বড় মেয়ের নাম রেখেছিলাম বেগম রোকেয়া, মহিয়সী নারীর নামে নাম। তার মা পছন্দ করেনি। তার মার দোষ নেই, পুরোনো দিনের নাম তো, এই জন্য পছন্দ হয়নি। বেগম রোকেয়া কে? তোমাকে বললাম না, মহিয়সী নারী। রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মেছিলেন। মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রাণপাত করেছিলেন। তুমি তার নাম শোনোনি? জি না। কলিং বেল বেজে উঠল। শওকত সাহেব আটকে উঠলেন। ওরা বোধহয় চলে এসেছে। তিনি আয়না ড্রয়ারে রেখে দরজা খোলার জন্য গেলেন। ওদের সামনে আয়না বের করবার কোনো দরকার নেই। তারা কি না কি মনে করবে, দরকার কি? অবশ্য আয়নায় তিনি নিজেও কিছু দেখছেন না। সম্ভবত এটা তার কল্পনা, কিংবা তিনি পাগল হয়ে যাচ্ছেন। ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়তেন, তখন তাদের অবনী স্যার স্কুলের সামনে বড় আম গাছটার সঙ্গে কথা বলতেন। কেউ দেখে ফেললে খুবই লজ্জা পেতেন। এক বর্ষাকালে তিনি স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন অবনী স্যার আম গাছের সঙ্গে কথা বলছেন। স্যার তাকে দেখে খুবই লজ্জা পেয়ে বললেন, সন্ধ্যাবেলা এমন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটবি না, খুব সাপের উপদ্রব। তার পরের বছরই স্যার পুরোপুরি পাগল হয়ে গেলেন। তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেলেন। কে জানে, তিনি নিজেও হয়তো পাগল হয়ে যাচ্ছেন। পুরোপুরি পাগল হবার পর তার স্ত্রী ও মেয়েরা হয়তো তাকে পাবনার মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে আসবে। পাবনায় ভর্তি হতে কত টাকা লাগে কে জানে। টাকা বেশি লাগলে ভর্তি নাও করাতে পারে। হয়তো নিজেদের বাড়িতেই দরজায় তালাবদ্ধ করে রাখবে, কিংবা অন্য কোনো দূরের শহরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। পাগল পুষতে না পারলে দূরে ছেড়ে দিয়ে আসতে পারে, এতে দোষ হয় না। পাগল তো আর মানুষ না, তারা বোধ শক্তিহীন জন্তুর মতো। মনোয়ারা বিয়ে বাড়ি থেকে মেয়েদের নিয়ে ফেরেনি। মেজো মেয়ের মাস্টার এসেছে। তিনি শওকত সাহেবকে বললেন, ওরা কেউ বাসায় নেই? না, বিয়ে বাড়িতে গেছে, আপনি বসেন, চা খান। মাস্টার সাহেব বসলেন। আচ্ছা, এক কাপ চা খেয়েই যায়। শওকত সাহেব বুয়াকে চায়ের কথা বলেই সে শুকনো মুখে মাস্টারের সামনে বসে রইলেন। তার মেজাজ একটু খারাপ হলো। মাস্টারের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকতে হবে, টুকটাক কথা বলতে হবে। কি কথা বলবেন তিনি? মাস্টার সাহেব বললেন, আপনার গালে কি হয়েছে? দাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে গেছে। আয়নাটা খারাপ, ভালো দেখা যায় না। নতুন একটা কেনেন না কেন? ইরার মাকে বলেছি, ও সময় করতে পারে না। আপনার ছাত্রী পড়াশোনা করছে কেমন? ভালো, ম্যাথে একটু উইক। আপনি কি শুধু ম্যাথ পড়ান? আমি সায়েন্সের সবই দেখছি, ফিজিক্স, কেমিস্ট্রি। বুয়া চা নিয়ে এসেছে। শুধু চা না, পেরেছে পেঁপে এবং মুড়ি। মাস্টার সাহেব আগ্রহ করে তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি খাচ্ছে। প্রাইভেট মাস্টাররা যে কোনো খাবার আগ্রহ করে খায়। শওকত সাহেব কথা বলবার জন্য আর কিছু পাচ্ছেন না। একবার ভাবলেন আয়নার ব্যাপারটা নিয়ে কথা বলবেন, কিন্তু নিজেকে সামলালেন। কি দরকার? মাস্টার সাহেব, জি? আপনি তো সায়েন্সের টিচার। আয়নাতে যে ছবি দেখা যায়, কিভাবে দেখা যায়? আলো অবজেক্ট থেকে আয়নাতে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে আবারও ফিরে আসে। শওকত সাহেব ইতস্তত করে বললেন, কোনো বস্তু যদি আয়নার সামনে না থাকে, তাহলে তো আর ছবি দেখার কোনো কারণ নেই, তাই না? মাস্টার সাহেব একটু অবাক হয়ে বললেন, তা তো বটেই। এটা জিজ্ঞেস করছেন কেন? তা এমনিই জিজ্ঞেস করছি, কোনো কারণ নেই। কথার কথা, কিছু মনে করবেন না। শওকত সাহেব খুবই লজ্জা পেয়ে গেলেন। পরদিন অফিসে যাওয়ার সময় শওকত সাহেব আয়নাটা খবরের কাগজে মুড়ে সঙ্গে নিয়ে গেলেন। কেন নিলেন নিজেও ঠিক জানেন না। অফিসের ড্রয়ারে আয়না রেখে সাজিদুল করিমের সঙ্গে কম্পিউটার নিয়ে ঘট করতে লাগলেন। কিভাবে উইন্ডো খুলে সেখান থেকে সিস্টেম ফোল্ডার বের করতে হয়, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, 14 রকম যন্ত্রণা। তিনি মুগ্ধ হলেন ছেলেটার ধৈর্য দেখে। তিনি যে সব ডুপ্লেট করে দিচ্ছেন, তার জন্য সাজিদুল করিম একটুও রাগ করছে না। একই জিনিস বারবার করে বলছে, এমন ভাবে কথা বলছে যেন তিনি বয়স্ক একজন মানুষ না।
বাচ্চা একটা ছেলে। সাজিদুল করিম বলল, স্যার আসুন আমরা একটু রেস্ট নিই, চা খাই, তারপর আবার শুরু করব। শওকত সাহেব বললেন, আমাকে দিয়ে আসলে কিছু হবে না, বাদ দাও। বাদ দিলে চলবে কি করে স্যার? কম্পিউটার চলে এসেছে, এখন তো আর আপনি লম্বা লম্বা যোগ বিয়োগ করতে পারবেন না। ব্যালেন্স শিট তৈরি করতে হবে কম্পিউটারে। শওকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আমি পারবো না, যারা পারবে তারা করবে, চাকরি ছেড়ে দেবো। কি যে বলেন স্যার, চাকরি ছেড়ে দেবেন মানে? চাকরি ছাড়লে খাবেন কি? আপনি মোটেও ঘাবড়াবেন না, আমি আপনাকে কম্পিউটার শিখিয়ে ছাড়বো। আমার সাংঘাতিক যে চা খেতে খেতে শওকত সাহেব ছেলেটার সঙ্গে কিছু গল্পও করলেন। গল্প করতে খারাপ লাগলো না, তবে এই ছেলে কম্পিউটার ছাড়া কোনো গল্পই জানে না। কোনো এক ভদ্রলোক তার কিছু জরুরি ডাটা ভুল করে ডিলিট করে ফেলেছিল, প্রায় মাথা খারাপ হওয়ার মতো জোগাড়। সেই ডাটা কিভাবে উদ্ধার হলো তার গল্প সে এমন ভাবে করলো যেন এটা একটা রোমহর্ষক গল্প। সাজিদুল করিম তাকে বুঝিয়েই যাচ্ছে, তিনি কিছু না বুঝলেও বুঝেছি বলেই চলছে। হঠাৎ শওকত সাহেব বললেন, একটা জিনিস দেখো তো। তিনি ড্রয়ার থেকে খবরের কাগজে মোড় আয়না বের করলেন, খুব সাবধানে কাগজ ছড়িয়ে আয়না বের করলেন। সাজিদুল করিমের হাতে আয়নাটা দিয়ে বললেন, জিনিসটা একটু ভালো করে দেখো তো। জিনিসটা কি? একটা আয়না। সাজিদুল করিম ঘুরিয়ে ফিরে আয়না দেখলেন। শওকত সাহেব কৌতূহলী গলায় বললেন, দেখলে? সাজিদুল করিম বিস্মিত হয়ে বলল, দেখলাম। কি দেখলে বলো তো? পুরনো একটা আয়না দেখলাম, পাড়া নষ্ট হয়ে গেছে। আর তো কিছুই দেখলাম না। আর কিছু কি দেখার আছে? না, আমার শখের একটা আয়না। শওকত সাহেব আয়নাটা কাগজে মুড়তে শুরু করলেন। সাজিদুল করিম এখনো তার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে। শওকত সাহেবের মনে হলো তিনি ছোটবেলায় অবনী স্যারকে গাছের সঙ্গে কথা বলতে দেখে এইভাবেই বোধহয় তাকিয়েছিলেন। সাজিদুল করিম চলে যাবার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন, আয়নাটা বের করলেন। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে। মেয়েটাকে কেমন দুঃখী দুঃখী লাগছে। শওকত সাহেব মৃদু গলায় বললেন, কেমন আছো চিত্রলেখা? ভালো। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? মন খারাপ? মন খারাপ কেন? একা একা থাকি তো, এই জন্য মন খারাপ। মাঝে মাঝে আমার ভয় ভয় লাগে। কিসের ভয়? জানি না কিসের ভয়। এটা কি আপনার অফিস? হুম, আপনার টেবিলের উপর এটা কি, বাক্সের মতো? এটা হচ্ছে একটা কম্পিউটার, IBM কম্পিউটার। কম্পিউটার কি? একটা যন্ত্র, হিসাব নিকাশ করে। আচ্ছা শোনো চিত্রলেখা, তোমার বাবা মা আছেন? জানি না তো। তুমি আজ কিছু খেয়েছো? না। তোমার খিদে লেগেছে? হুম। তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই? না। জায়গাটা কেমন? জায়গাতে কেমন আমি জানি না, খুব শীত। শওকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাঁপছে। পাতলা সুতির জামায় শীত মানছে না। তিনি কি করবেন বুঝতে পারলেন না। এই শীতার্ত ও ক্ষুধার্ত মেয়েটার জন্য তিনি কি বা করতে পারেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। বাসায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হলো। সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফেরেন, আজ একটু ঘুরলেন। সোহরাওয়ার্দী উদ্যানের বেঞ্চিতে বসে রইলেন। তার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তিনি বাসার দিকে রওনা করলেন। বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেওয়া হলো, তিতা পেঁপের টুকরা, মিয়ানো মুড়ি। মনে হয় অনেকগুলো তিতা পেঁপে কেনা আছে এবং টিন ভর্তি মিয়ানো মুড়ি আছে। এগুলি শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে। ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসছে। অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সারে গামা করছে। ইরার গলাও পাওয়া যাচ্ছে। ইরা গান শিখছে নাকি? মনোয়ারা চায়ের কাপ নিয়ে শওকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন যে ইরার জন্য গানের মাস্টার রাখা হয়েছে, সপ্তাহে 2 দিন আসবে, 1500 টাকা করে সে নেয়। বলে কয়ে 1000 টাকা করা হয়েছে, আর তবলচিকে দিতে হবে 300। শওকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন। 1000 যোগ 300, 1300। বাড়তি 1300 টাকা কোত্থেকে আসবে? সামনের মাস থেকে তো বেতন কমে যাবে। প্রভিডেন্ট ফান্ড থেকে 10,000 টাকা লোন নিয়েছিল, সামনের মাস থেকে 500 টাকা করে কাটা শুরু হবে। উপায় হবে কি? তিনি কম্পিউটারও শিখতে পারছেন না। যদি সত্যি সত্যি এই বয়সে চাকরি চলে যায় তখন? মনোয়ারা আরো বললেন যে সোমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে যাবে, তার জন্য 1000 টাকা দরকার। শওকত সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে ফ্যাকাশে ভাবে হাসলেন, কিছু বললেন না। মনোয়ারা উঠে চলে গেলেন। ঘরের ভিতর থেকে গানের কথা ভেসে আসছে। মনে হচ্ছে ওস্তাদ টিচার প্রথম দিনই গান শেখাচ্ছে। তুমি বাসো কিনা তা আমি জানি না, ভালোবাসো কিনা তা আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়া যে যাব, চিন্তা হইতে আমি চিতানলে যাব। শওকত সাহেব একা বসে আছেন। রাতে ভাত খাবার ডাক না আসা পর্যন্ত একাই বসে থাকতে হবে। আয়নাটা বের করে মেয়েটার সঙ্গে 2টা কথা বললে কেমন হয়? কেউ এসে দেখে না ফেললে হয়, দেখে ফেললে সমস্যা। কেমন আছো চিত্রলেখা? ভালো আছি। কে গান গায়? আমার বড় মেয়ে। ইরা? হ্যাঁ ইরা। তোমার থেকে নাম মনে আছে?
মনে থাকবে না কেন? আমার সবার নাম মনে আছে। ইরা, সোমা, কল্পনা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। আপনার কি হয়েছে? কিছু হয়নি রে মা। শওকত সাহেবের গলা ধরে এলো। দিনের পর দিন তার মন খারাপ থাকে। কেউ জানতে চায় না তার মন খারাপ কেন। আয়নার ভেতরের এই মেয়ে জানতে চাচ্ছে। তার চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, তুমি কি গান জানো? না। আচ্ছা শোনো, তুমি যে বলছিলে খিদে পেয়েছে, কিছু কি খেয়েছো? খিদে কমেছে? মেয়েটা মিষ্টি করে হাসলো। মজার কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আপনি কি যে বলেন, খাবো কি করে? আমাদের এখানে কি কোনো খাবার আছে? খাবার নেই? না, কিচ্ছু নেই। এটা একটা অদ্ভুত জায়গা। শুধু আমি একা থাকি, কথা বলারও কেউ নেই। শুধু আপনার সঙ্গেই কথা বলি। শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা আগের মতো দুহাত বুকের উপর রেখে থরথর করে কাঁপছে। তিনি কোমল গলায় বললেন, শীত লাগছে মা? লাগছে। এখানে খুব শীত। যখন বাতাস দেয় তখন প্রচন্ড ঠান্ডা লাগে। আমার তো শীতের কাপড় নেই, এই একটাই ফ্রক। দুঃখে শওকত সাহেবের চোখে প্রায় পানি এসে গেল। তখন মনোয়ারা বারান্দায় এসে দাঁড়ালেন। শীতল গলায় জানতে চাইলেন আয়না হাতে বারান্দায় বসে আছে কেন সে কেন কল্পনার পাশে বসে তার পড়াটা দেখিয়ে দিচ্ছে না। সব বাবারাই তো ছেলেমেয়েদের পড়াশোনা দেখিয়ে দেয়, একমাত্র শওকত সাহেবই কিনা অফিস থেকে এসে বট গাছের মতো বসে থাকে। শওকত সাহেব আয়নাটা রেখে কল্পনার পড়া দেখাবার জন্য উঠে দাঁড়ালেন। সাজিদুল করিম অসাধ্য সাধন করে ফেলেছে। শওকত সাহেবের কম্পিউটার শিখিয়ে ফেলেছে সে। কি স্যার, বলিনি আপনাকে শিখিয়ে ছাড়বো? শওকত সাহেব হাসলেন। তার নিজেরও এখন বিশ্বাস হচ্ছে না তিনি ব্যাপারটা ধরে ফেলেছেন। সাজিদুল করিম বলল, আর কোনো সমস্যা হবে না স্যার। তাছাড়া আমি আপনার জন্য আরো একটা কাজ করেছি। প্রত্যেকটা স্টেপ আমি কাগজে লিখে এনেছি। কোনো সমস্যা হলে কাগজটা দেখবেন সব পানির মতো পরিষ্কার। থ্যাংক ইউ। আর স্যার, আমার ঠিকানাটা কাগজে লিখে গেলাম। কোনো ঝামেলা মনে করলেই আমার বাসায় চলে আসবেন। আচ্ছা, তুমি অনেক কষ্ট করেছো বাবা। আপনার অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়েছিল স্যার। রাতে দেখে ঘুম আসে না, তখন একের পর এক স্টেপগুলো কাগজে লিখলাম। সারা রাত চিন্তা করলাম কিভাবে বোঝালে আপনি বুঝবেন। শওকত সাহেবের চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি ভেবে পেলেন না এরকম অসাধারণ ছেলে পৃথিবীতে এত কম জন্মায় কেন। স্যার, আমি যাই। জিএম সাহেবকে বলে যাচ্ছি আপনি সব শিখে ফেলছেন, আর কোনো সমস্যাই হবে না। আর একটা কথা স্যার, কম্পিউটারকে ভয় পাবেন না। তাকে ভয় পাবার কিচ্ছু নেই। কম্পিউটার হচ্ছে সামান্য একটা যন্ত্র, এর বেশি কিছু না। শওকত সাহেবের চোখে এবার সত্যি সত্যি পানি চলে এলো। ছেলেটা যেন চোখের পানি দেখতে না পায় সেজন্য অন্যদিকে তাকিয়ে রইল। মনে মনে ঠিক করলেন আজ অফিস থেকে ফেরার পথে ছেলেটার জন্য একটা উপহার কিনব। দামি কিছু না, সেই সামর্থ্য তার নেই, তবুও কিছু কিনে তার বাসায় গিয়ে দিয়ে আসবেন। একটা কলম বা এই জাতীয় কিছু। 100-2 টাকার মধ্যে কলম না পাওয়া গেলে সুন্দর কিছু গোলাপ, তার সঙ্গে 500 টাকা আছে টেবিলের ড্রয়ারে খামের ভেতর রাখা। শওকত সাহেব 175 টাকা দিয়ে একটা ওয়াটারম্যান কলম কিনলেন। তারপর কোনো কিছু না ভেবেই চিত্র লেখার জন্য একটা সোয়েটার কিনে ফেললেন। গরমের সময় বলেই ভালো ভালো সোয়েটার সস্তায় বিক্রি হচ্ছে। সোয়েটার কিনতে 340 টাকা খরচ হয়ে গেল। সাদা জমিনের উপর নীল ফুল আঁকা, সিনথেটিক উল। দোকানদার বলল, সিনথেটিক হলে আসল উলের বাবা। শুধু সোয়েটার গায়ে দিয়ে তুন্দ্রা অঞ্চলে বরফের উপর শুয়ে থাকা যায়। শওকত সাহেব জানেন সোয়েটার কেনাটা তার জন্য খুবই বোকামি হয়েছে। চিত্রলেখাকে এই সোয়েটার তিনি কখনো দিতে পারবেন না, কারণ চিত্রলেখা বলে কেউ নেই। পুরো ব্যাপারটা তার মাথার অসুস্থ কোনো কল্পনা। সংসারের দুঃখে কষ্টে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, তাই তিনি এসব হাবিজাবি দেখছেন। তারপরেও তার মনে হলো মেয়েটা দেখবে জিনিসটা তার জন্য কেনা হয়েছে, বেচারি খুশি হবে। সাজিদুল করিমকে তিনি বাসায় পেলেন না, দরজা তালাবদ্ধ। দরজার ফাঁক দিয়ে তিনি কলমটা ঢুকিয়ে দিলেন। তার মনে হলো ভালোই হয়েছে, ছেলেটা জানলো না উপহারটা কে দিয়েছে। মানুষের সবচেয়ে ভালো লাগে অজানা কোনো জায়গা থেকে উপহার দিতে। শওকত সাহেব গভীর আনন্দ নিয়ে বাসায় ফিরলেন। আজকে পেঁপে খেতে আগের মতো তিতা লাগে না, চাটাও ভালো হয়েছে। তিনি মনোয়ারকে আরো 1 কাপ চা দিতে বলে ড্রয়ার থেকে আয়নাটা বের করতে গেলেন। আয়না পাওয়া গেল না, ড্রয়ারে নেই, টেবিলের উপরে নেই, বাথরুমে নেই, বারান্দায় নেই। তিনি পাগলের মতো আয়না খুঁজছেন। মেয়েরা কেউ নিয়েছে নাকি? তিনি মেয়েদের ঘরে ঢুকে টেবিলের বইপত্র এলোমেলো করতে শুরু করলেন। ইরা জানতে চাইল যে সে কি খুঁজছে। তিনি বললেন, আয়নাটা খুঁজছি। আমার একটা হাত আয়না ছিল না, ওই আয়নাটা। ইরা জানালো যে ওই আয়নাটা আর পাওয়া যাবে না, কারণ তার মা শওকত সাহেবের জন্য নতুন আয়না কিনেছেন এবং ওটা ফেলে দিয়েছে। শওকত সাহেব হতভম্ব গলায় বললেন, এই সব কি বলছিস? কোথায় ফেলেছে? শওকত সাহেব বিড়বিড় করে কি যেন বললেন, কিছুই বোঝা গেল না।
ইরা ভয় পেয়ে তার মাকে ডাকলো। মনোয়ারা এসে দেখলেন শওকত সাহেব খুব ঘামছে, তার কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। তিনি ধরা গলায় বললেন, মনোয়ারা, আয়নাটা কোথায় ফেলেছ? রাত 11টা বাজে। শওকত সাহেব বাসার পাশে ডাস্টবিনে হাত রাখছেন, তার সারা গায়ে নোংরা লেগে আছে। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দু হাতে ময়লা ঘেঁটে যাচ্ছেন। একটু দূরে তার স্ত্রী ও কন্যা দাঁড়িয়ে আছে, তাদের চোখে রাজ্যের বিস্ময়। শওকত সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি কাপা গলায় চিত্রাকে ডাকছেন। স্বাগত জানাচ্ছি আরো একবার কুয়াশায়, সাথে আছে আমি শারমিন। আর এতক্ষণ শুনছিলেন আপনারা হুমায়ুন আহমেদের লেখা গল্প আয়না, পড়ে শোনাচ্ছিল সেতু। আজকে আমরা কুয়াশার কাহিনী শুরু করছি। আজকের কাহিনীর নাম প্রতিবারের মতন এখন বলবো না, একদম শেষে বলবো, কিন্তু এই কাহিনীর যিনি লিখেছেন তার নাম হচ্ছে মশিউর রহমান শান্ত। মূল লেখাটিও তার নাট্যরূপ দিয়েছেন তিনি। তো ঠিক আছে, আমরা শুনবো এখন কাহিনী প্রথম পর্ব, তারপরে আবার ফিরে আসবো। মাঝে মাঝে জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় যেসব ঘটনার সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। রহস্যময় পৃথিবীর অনেক ঘটনাই ব্যাখ্যার অতীত থেকে যায়, তবে এইসব ব্যাখ্যার অতীত গল্পগুলোই জীবনে অনেক বড় একটি দাগ কেটে যায়, যে দাগের চিহ্ন বয়ে বেড়াতে হয় আজীবন। ঘটনাগুলো অনেকটা ব্যাখ্যার মতো, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আবার মাঝে মাঝে মনে হয় ঠিক ব্যাখ্যা না, অতি প্রাকৃতিক এই ঘটনাগুলো অনেকটা ছায়ার মতো, কালো কোনো ছায়া, যা দেখা যায় ঠিকই কিন্তু চাইলেও স্পর্শ করা যায় না। আর এরকমই এক গল্পের মাঝে আজ আমরা যাত্রা করব। আপনি প্রস্তুত তো আমাদের এই অতি প্রাকৃত গল্পের যাত্রায় আমাদের সঙ্গী হতে? চলুন তাহলে ঘুরে আসি রহস্যময় সেই ভুবন থেকে, যেখানে রাতের আধার মানে ঘোলাটে এক জগৎ, যে জগতে শুরু আছে কিন্তু শেষ নেই, অনুভূতি আছে কিন্তু স্পর্শ নেই, কিংবা বাস্তবতার মাঝেই লুকিয়ে আছে অবাস্তব অদৃশ্য কিছু। অফিসের মিষ্টি নিয়ে এসেছে সাফরান। তার প্রথম সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। এতে সে অনেক বেশি খুশি। মেয়ে বাবুর ইচ্ছে তার আগে থেকেই ছিল। মেয়ে পৃথিবীতে আসার আগে থেকেই মেয়েকে নিয়ে নানা রকম পরিকল্পনা করে রেখেছে সে এবং তার স্ত্রী সুহানা। মেয়ের জন্মের আগে থেকেই অনেক অনেক স্বপ্ন বুনে রেখেছে তারা। মেয়ে হবার অনেক খুশি নিয়ে আজ অফিসে এসেছে সাফরান। অফিসে ঢুকে সবার আগে বসের রুমে ঢুকলো সাফরান। কেমন আছো সাফরাত? ভালো স্যার। স্যার, আমার মেয়ে হয়েছে, তাই আজ অফিসের সবাইকে মিষ্টি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম মিষ্টিটা আপনাকেই খাওয়াতে চাই। বাহ, এটা দেখছি খুব খুশির খবর। তা নাম কি রেখেছো মেয়ের? এখনো কোনো নাম রাখিনি স্যার। মেয়ের মায়ের ইচ্ছে অনুভূতি রাখা, দেখি কি নাম রাখা যায়। সুন্দর নাম, খুবই ভালো লাগলো শুনে। মেয়ে দেখতে কার মতো হয়েছে, তোমার মতো নাকি তার মায়ের মতো? স্যার, আমার এখনো মেয়ের মুখ দেখার সৌভাগ্য হয়নি, তাই প্রথমেই আপনার এখানে চলে আসলাম। মেয়ে এবং মেয়ের মা দুজনেই এখন পঞ্চগড়। আমি চাচ্ছিলাম 2 দিনের ছুটি নিয়ে মেয়ের চেহারাটা দেখে আসতে। তা তো অবশ্যই। তুমি একদম নিশ্চিন্তে একটি চিঠি দিয়ে চলে যাও। ছুটি মঞ্জুরের ব্যাপারটা আমি দেখছি। থ্যাংক ইউ স্যার, অনেক কৃতজ্ঞতা রইল। আরে এতে কৃতজ্ঞ হবার কিছু নেই। মেয়ে দেখে আসো, পারলে একটি ছবি তুলে নিয়ে এসো। অবশ্যই স্যার, ছবি তুলে অবশ্যই আপনাকে দেখাবো। ইয়াং ম্যান, তোমার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ স্যার। সাফরাত বসের রুম থেকে বের হয়ে একে একে সবাইকে মিষ্টি তুলে দিল। তার খুশির যেন কোনো শেষ নেই আজ। এই দিনটির জন্য কতদিন সে অপেক্ষা করেছে।
সুহানা 10টি মাস কতই না কষ্ট করল। তবে প্রথম দিকে সুহানা ঢাকাতেই ছিল। সাফরাত অফিসের কারণে ঠিকমতো যত্ন নিতে পারে না দেখে পরে সুহানাকে সুহানার মায়ের বাসায় পাঠাতে হল। সুহানার মায়ের বাসা পঞ্চগড়ের এক গন্ডগ্রামে। সাফরাত মিষ্টি দিতে দিতেই পেছন থেকে কংগ্রেচুলেশন জানালো তার সহকর্মী সুদেব। সুদেব শুধু সাফরাতের সহকর্মী নয়, বেশ ভালো একজন বন্ধুও বটে। শরাফত, শেষ পর্যন্ত বাবা হয়েই গেলি। হ্যাঁ দোস্ত, অপেক্ষার পালা শেষ। তবে কিন্তু শুধু মিষ্টি খাওয়ালে চলবে না, পার্টিটা কিন্তু হতেই হবে, বুঝছিস? হবে হবে, সবকিছুই হবে। আগে মেয়েকে দেখে আসি। ছুটি কি পেয়েছিস? হ্যাঁ তাহলে তো ভালোই হলো। হ্যাঁ দোস্ত, দোয়া করিস। দোয়া তো সবসময় করি। এখন ছুটি মন্দির করে মেয়েকে যা দেখে আয়। ভাবছি আজই রওনা দেবো। আর শোন, ভাবিকে কিন্তু আমার অভিনন্দন জানাবি। ঢাকায় নিয়ে আসি, তারপর তুই নিজেই জানিয়ে দিস। তাই হবে বন্ধু। ওকে দোস্ত। সাফরাত ছোটখাটো একটা চাকরি করে। ছোটখাটো হলেও চাকরিটা অনেক প্রিয়। বরসের ছোট্ট একটা ফ্ল্যাটে স্ত্রী সোহানাকে নিয়ে সে থাকে। আজকে অফিস থেকে ছুটি মঞ্জুর হয়ে যাবার পর দুপুরের মধ্যে সে নিজের ফ্ল্যাটে এসে ছোট একটি ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগ গুছাতে গুছাতে ছোট্ট একটা ধাক্কার মতো খেল সে। তার চোখে স্পষ্ট পড়ল কেউ একজন যেন তার পাশ দিয়ে হেঁটে গেল। জিন হতে একদমই বিশ্বাস নেই তার। তারপরও তার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লেগে থাকলো। তারপর সে তার ফ্ল্যাটটা ভালো মতো চেক করে তালা লাগিয়ে বের হয়ে পড়ল। অনেক দূরের পথ, লম্বা একটা জার্নি শেষ করে পৌঁছতে হবে। সাফরাতের শ্বশুর বাড়িটা মূলত যে জায়গায়, সেই জায়গাকে অজপাড়াগা বললেও কম বলা হবে। জংলা ধরনের ওই গ্রামকে নিয়ে বিরক্তিরও শেষ নেই সাফরাতের। সাফরাত উপর থেকে ব্যাগ নিয়ে নিচে নামতেই দারোয়ানকে বলল, রহমান ভাই, একটু গ্রামে যাচ্ছি, ফ্ল্যাটটা তালা দেয়া, তবু একটু দেখে শুনে রেখেন। জি স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি আছেন বলেই তো নিশ্চিন্তে থাকা যায়। স্যার, আপনার বাড়িওয়ালা খুঁজছিলেন। আমাকে খুঁজছিলেন? আমি তো ভাড়া ক্লিয়ার করেই রেখেছি। জরুরি কোনো প্রয়োজন নাকি? তা তো জানি না স্যার। আমারে কইলেন আপনার ফ্ল্যাট থেকে নাকি আজীব শব্দ আসে। কইলেন আপনারা যাতে দেখা করতে বলি। আমার ফ্ল্যাট থেকে কিসের শব্দ হবে? আমি তো বাসাতেই থাকি না। যাই হোক, আমি তো এখন চলে যাচ্ছি, এসে তারপর দেখা করব। আপনি ফ্ল্যাট দেখে রাখেন। জি স্যার। সাফরাত রওনা করল। এখানে অনেক বেশি কথা বলা হয়ে গেছে, এত বেশি সময় নষ্ট করলে তো চলবে না। সময় তখন রাত 10:30। এক হাতে নতুন জামা কাপড়ের ব্যাগ, অন্য হাতে মিষ্টি আর দই নিয়ে ভালোই বিপাকে পড়েছে সাফরাত। বাস থেকে নেমে লম্বা পথ হেঁটে চলেছে সে। ঢাকা শহর হলে তেমন কোনো সমস্যাই হতো না। আর কিছু পাওয়া যাক কিংবা না যাক, অন্তত একটা রিক্সা তো পাওয়া যেত। আর এখানে সেই ব্যবস্থাটা পর্যন্ত নেই। একা একা এত দূর হেঁটে যাওয়া সে বিশাল কষ্টের ব্যাপার। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু দোকান খোলা থাকে, কিন্তু রাত 8টা মানে গভীর রাত। রাস্তায় একদম আলো নেই। একা একা অনেক দূর হেঁটে যাবার পর হঠাৎ করে সাফরাতের মনে হলো কেউ একজন তার পেছনে পেছনে হাঁটছে। যে পরিমাণ অন্ধকার, খুব একটা কাছে না আসলে বোঝার উপায় নেই আসলে কেউ পেছন পেছন আসছে কি না। আর আসলে তার পেছনে কেন আসবে? চোর ডাকাত না তো, নাকি ভূত প্রেত কিছু? ছি ছি, আধুনিক যুগে এসে এগুলো কি ভাবছে সাফরাত? জিনিসপত্র নিয়ে আরো একটু হেঁটে সামনে যাবার পরেই পেছনের লোকটাকে দেখতে পেল সাফরাত। সাদা লুঙ্গি পরা, বেটে করে একটি লোক। লোকটি সামনে এসে বলল,
তুমি জামাই না? এত রাতে আইসো? ঢাকার তো নাইলা নাকি? চাচা, ঢাকা থেকেই আসলাম। হাতে দেখি অনেক জিনিস। দেও, আমারে দেও, আমি ধরি। তোমার শ্বশুর বাড়ির লগেই আমার বাড়ি, আমি ওইদিকেই যাবো। এত কষ্ট করে সব ধরছো? না না চাচা, আপনাকে কষ্ট করতে হবে না, আমিই পারবো। আরে ধুর, কষ্ট কিসের মিয়া, দেও তো। ওই হাতে কি খাওন নাকি বাবা? হ্যাঁ চাচা, আমার মেয়ে হয়েছে তো, তাই ভাবলাম অল্প কিছু মিষ্টি নিয়ে নিই। যাক ভালো, ওই না খুশি হইলাম। কিন্তু বাবা রাইত কইরা এই রাস্তা দিয়ে তো খাওন লওয়া যায় না। কেন চাচা, এই রাস্তার আবার কি হলো? রাস্তার তো কিছু না বাবা, রাস্তায় কত কিছুই তো তাই, জীবনে কম কিছু তো দেখলাম না। কখন কার নজর কিসে পড়ে তা কি আর কখন যায়? কি ব্যাপার খুলে বলুন তো চাচা। কি আর কমু বাবা, কত কিছুই তো দেখলাম। এই রাস্তা নিয়ে কম তো কিছু হইল না। কি হলো তাই একটু খুলে বললেই তো হয় চাচা। একদিনের ঘটনা কই হলো, ঘটনা বহুদিন আগে, ধরো 8-10 বছর আগে তো বই। আমাকে গ্রামের হেলাল উদ্দিনের মাইয়া হঠাৎ কইরা গলায় ফাঁস দিল সন্ধ্যায়। আমরা কবর দেহনের চিন্তা করলাম রাইতে। ফাঁসির মরা বোঝই তো, যত জলদি বিদায় দেওয়া যায় ততই ভালো। লাশ নিয়ে আমরা 10-12 জন যাইতেছি রাত করে। চিকন মাইয়া, বাচ্চা থাকতে ওজন আসিল না, কিন্তু মরণের পর লাশের ওজন বাইরে গেল অনেক। খাটিয়া তারা ধরছে, তবু ঘাড় ব্যথা হইয়া গেল। কিন্তু ঘটনা ঘটলো এই রাস্তায় আউনের পর। রাস্তা দিয়ে লাশ লইয়া আইতাছি, হঠাৎ কইরা দেখি খাটিয়ায় লাশ নাই। আমরা খাটিয়ে নামাইলাম। সবার মনে করো ভয় ডরে একেবারে কাহিল অবস্থা। পিছনের দিকে তাকাইলাম, দেখ আমাকে থাইকা 20-25 হাত দূরে কাপড়ের কাপড় পেঁচাইয়া লাশ পইরা দিছে। আমাকে লগে যে জুয়ার পোলারা গেছিল, তারা জলদি কইরা লাশ আমার খাটিয়ে গেল। এখন বসছো বাবা রাস্তার কাহিনী কি? চাচা, আপনি যে গল্পটা বললেন তা যদি কেবল গল্প হয় তাহলে আমার মেনে নিতে কোনো সমস্যাই নেই, কিন্তু আপনি যেহেতু বলছেন এটা বাস্তব, তাই আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। বাবা, আমার নিজের জীবনের ঘটনা, আমি উদয় মিথ্যা কেন? ব্যাখ্যার অতীত কোনো কিছুই নেই চাচা, আপনার দেখা ঘটনার ব্যাখ্যা অবশ্যই আছে। তোমরা শিক্ষিত মানুষ, তোমরাই ব্যাখ্যা টেখ্যা বুঝবা। আমি যা দেখছি তাই করলাম। আপনি মিথ্যে বলছেন সেটা কিন্তু আমি বলছি না চাচা, কিন্তু আপনার দেখায় সামান্য ভুল ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। মৃত মানুষ নিজে নিজে চলতে পারে না, সেটা ফাঁসির মরা হোক কিংবা অন্য কোনো মরা হোক। বাবা, আমি তো একলা দেখি নাই, আমার সাথে আরো 10-12 জন আসিল। ধরে নিলাম আমি ভুল দেখছি, কিন্তু তারা কেন ভুল দেখলো? হেলুসিনেশন চাচা, এটাকেই বলে হেলুসিনেশন। আপনারা লাশ নিয়ে আসছিলেন, তা আবার ফাঁসিতে আত্মহত্যা করা লাশ। যারা আনছিলেন সবার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। ফাঁসির লাশ নিয়ে এমনিতেই আমাদের অনেক কুসংস্কার আছে, সবার সাবকনশিয়াস মাইন্ডে ব্যাপারটা খেলছিল। তাই একজন ভয় পাওয়ার পর সবাই মনে করলো আসলেই বুঝি লাশ খাটিয়াতে না, কিন্তু বাস্তবে আমার মনে হয় না এগুলো ঘটেছে। এটা আপনার ভয়ার্থ মস্তিষ্কের নিছক কল্পনা। বাবা, এত কল্পনা জল্পনা তো বুঝি না, যা দেখছি তা তোমারে কইলাম। আর নিজের চোখে দেখা জিনিস অবিশ্বাস কেমনে করি? যাজ্ঞা, ওই যে তোমার শ্বশুর বাড়ি দেখা যায়, তোমারে পায়া ভালোই হয়েছে। একলা একলা আইতে আমারও ডর লাগতো। কি যে বলেন চাচা, যাই হোক আপনার অনেক কষ্ট হলো, এতগুলো রাস্তা আমার জিনিসগুলো ধরলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে বাবা, যাও তাইলে, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ চাচা। শ্বশুর বাড়িতে ঢুকেই মেজাজ খারাপ হয়ে গেল সাফরাতের। মেজাজ খারাপ হবেই বা না কেন? তাকে দেখে তার শাশুড়ি নাসিমা বেগম আর ছোট শালী আদ্রি যেভাবে ছুটোছুটি করছে তা বাড়াবাড়ি বললেও কম হয়ে যাবে। অতি দ্রুত রান্না বসানো হলো জন্য। রাতের বেলা পোলাও কোরমা খেতে কখনোই ভালো লাগে না সাফরাতের, কিন্তু এই রাতের বেলায় বাসার মুরগি কেটে পোলাও কোরমা রান্না নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন তারা।
কিন্তু এগুলোতে সাফরাতের মেজাজ খারাপ না। প্রতিবারই এমন দৃশ্য দেখে সে অভ্যস্ত। তার মেজাজ খারাপ শাশুড়ি নাসিমা বেগমের কথা শুনে। বাবা তুমি আহা এত রাতে আসবে, একটা ফোন করে আসবে না? আমি তো কেউ কল্পনাই করিনি। যাক, এসে যেহেতু পড়েছ, এখন হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ধুচ্ছি মা। আমার মেয়ে কেমন আছে? মেয়েকে দেখে তারপরে ধুবো নাকি ধুয়ে এসে মেয়েকে দেখবো বুঝতে পারছি না। দেখা দেখি পরে বাবা, এখন তুমি আগে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ওই আরজি, তো দুলা ভাইয়ের গামছা দেই। কি খবর? কেমন আছো আদ্রি? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো বেশ ভালো আছি। প্রথম সন্তান দুনিয়াতে আসলে ভালো না থেকে পারা যায়। আর আমার মেয়েটা কেমন আছে আদ্রি? পুরো আপনার মতো হয়েছে ভাইয়া। তাই? হ্যাঁ ভাইয়া, অবিকল আপনার মতো নাক। তুমি এত কিছু থাকতে নাকেই মিল খুঁজে পেলে? সত্যি ভাইয়া, আপনি দেখলেই বুঝতে পারবেন। দাঁড়াও, খাবার খেয়ে আসছি দেখার জন্য। আমার কলিজার টুকরাকে দেখার জন্য সেই কখন থেকে মন ছুটে আছে। তোমার আপু কেমন আছে? আপু খুব ভালো আছে। মা আর মেয়েকে জানিয়ে দাও আমি আসছি। আপু জানে ভাইয়া। বাহ। সাফরাত খেতে বসেছে। এমনিতে সে কম খেতে পছন্দ করে, কিন্তু এই বাড়িতে এই ব্যাপারটা কখনোই বোঝাতে পারে না সে। তার পেটে খাবার তুলে দিচ্ছে আদ্রি, যতটুকু দেওয়া দরকার তার থেকেও অনেক বেশি বেশি পরিমাণে দিচ্ছে। সাফরাত আদ্রির দিকে তাকিয়ে একটু কম করে দিতে বলল। আদ্রি একটা মুচকি হাসি দিল এবং আরো একটা মাংস তুলে দিল। আর ঠিক এমন সময় প্রবেশ করল সোহানার মা নাসিমা বেগম। 206। ঠিক মতো খাচ্ছ তো বাবা? হঠাৎ তুমি আসবা, সোহানা তো কিছুই জানায়নি। জানালে ভালো আয়োজন করতে পারতাম। হুম, আমি বেশ আরাম করে খাচ্ছি মা। আপনি একদমই আমাকে নিয়ে চিন্তা করবেন না। সোহানা কি ঘুমিয়ে গেছে? ওকে বলুন আমি খাওয়া শেষ হলেই আসছি। ঘুমায়নি, কিন্তু আজকে তো বাবা তুমি ওই ঘরে যেতে পারবে না। কি বলেন মা? আমি যেতে পারবো না কেন? কিছু মেইলি ব্যাপার, জানো তো বাবা। বাইরে থেকে আসছো, আজ না দেখা করে কাল দেখা করো। আতুর ঘর বাবা, বুঝোই তো, একটু সাবধান থাকতে হয়। সুইট সুতার একটা ব্যাপার আছে না। আমি এত দূর থেকে আপনার মেয়েকে দেখতে আসলাম আর আপনি আমাকে এগুলো কি বলছেন? যা বলছি ভালোর জন্যই বলছি বাবা। এই সময় একটু নিয়ম মেনে চলতে হয়। আর তোমাকে তো দেখতে মানা করছি না, কাল সকালে উঠেই তো দেখতে পাবে। আচ্ছা, আপনি একজন স্কুল শিক্ষিকা হয়ে যদি এরকম কুসংস্কার বিশ্বাস করেন, তাহলে আর মানুষেরা কি করবে? কুসংস্কার না বাবা, কিছু সময় কিছু নিয়ম মেনে চলা ভালো। আর রাত করে চলাফেরার সময় কত কিছুই তো ঘোরাঘুরি করে। আতুর ঘরের বাচ্চার জন্য এইরকম বাইরের বাতাস লাগলে সমস্যা বাবা। ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি কালই আমার মেয়ের মুখ দেখবো। বাবা, তুমি বরং খেয়ে দিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে মা। রাতে তেমন একটা ঘুমই আসলো না সাফরাতের। সারা রাত এপাশ ওপাশ করে এক পর্যায়ে হঠাৎ করে উঠে বসল। সোহানাদের এই গ্রামের বাড়িটা অজপাড়াটাতে হলেও একদম খোলামেলা না, আর বেশ একটু বড়ই বাড়িটা। বাসায় অল্প কিছু গাছও আছে, কিন্তু বাড়ির চারপাশে প্রাচীর দেয়া। এমনকি বাসা থেকে বের হবার জন্য একটি বড় দরজাও আছে। তাই এই বাড়িতে চাইলেও বাইরের মানুষ সহজে ঢুকতে পারে না। সাফরাত উঠে বসা মাত্রই ঘড়ির দিকে তাকাল। ঘড়িতে তখন রাত 3:30 বাজে। বাইরে টিউবওয়েলের শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ পানি তুলছে। এত রাতে তো কারো পানি তুলবার কথা না। তারপরও শব্দ শুনে This track was downloaded from FusionBD.com. সাফরাতের খুব কৌতূহল হল। সে ঘর থেকে বের হয়ে গেল। টিউবওয়েলের দিকে যেতেই সাফরাত দেখল মধ্য বয়স্ক এক মহিলা টিউবওয়েলের চাপ দিচ্ছে। এই মহিলা সাফরাতের অপরিচিত। এই বাড়িতে এর আগে তাকে সে কখনোই দেখেনি। চাচি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। এত রাতে পানি তুলছেন? আপনার পানি তুলতে কষ্ট হচ্ছে, দিন আমি টিউবওয়েল চেপে দিচ্ছি। কথা কষ্ট, আমারটা আমি চাপবার। চাচি, আপনার সুবিধার জন্য বললাম। সবাই ঘুমাচ্ছে, নয়তো আদ্রিকে বলতাম পানি তুলে দিতে। কাউরে বলতে হইব না, আমারটা আমি একাই পারি। দিন তো, আমি তুলে দিচ্ছি। আপনি কি এই বাসাতেই থাকেন? না, মানে আমি আপনাকে আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আমি
কোনোখানে ডাকি না। মানে? কিচ্ছু না, তুই পানির গামলা গেট পর্যন্ত দিয়ে আয়। সাফরাত কিছুটা অবাক হল। বয়স্ক মহিলার কণ্ঠ যথেষ্ট পরিমাণ অস্বাভাবিক। সাফরাত যে বালতিতে পানি ভরল সেটা নিয়ে গেট পর্যন্ত গেল এবং গেট পর্যন্ত যাবার পরে লক্ষ্য করল কোনো বয়স্ক মহিলাই নেই, শুধু একটা কালো বেড়াল দেয়ালের উপর থেকে ম্যাও করে লাফ দিয়ে বাইরে চলে গেল। পুরো দৃশ্যটা এমন ভাবে ঘটল যে সাফরাত পুরোপুরি বোকা হয়ে গেল। তারপর বহু প্রতীক্ষার পর মেয়ের মুখ দেখল সে। সকালে সবার আগে ছুটে গেল সুহানাকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরে। সুহানাও তার স্বামীর হাসি খুশি মুখটি দেখার জন্য অপেক্ষা করছিল। ঘরে ঢুকেই মেয়েকে কোলে নিয়ে বসে রইল সাফরাত। অদ্ভুত কোনো কারণে সাফরাতের খুব বেশি আনন্দ লাগছে আজ, এত বেশি আনন্দ যে চোখে পানি চলে আসলো তার। সুহানা অবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। সে প্রায় ভাবে এত সুখ কিভাবে তার কপালে লিখে দিলেন সৃষ্টিকর্তা। সে ছোটবেলা থেকে ঠিক যেমন স্বামী কল্পনা করত সাফরাত ঠিক তেমনই একজন। অভাব ছিল শুধু একটি সন্তানের, আর মেয়ে এসে যেন সে অভাবও দূর করে দিল। নিজের মেয়ের দিকে তাকালো সুহানা। ফুটফুটে দেব শিশুদের মতো দেখতে হয়েছে একদম। বাবার কোলে এমন ভাবে শুয়ে আছে দেখে মনে হচ্ছে যেন স্বর্গের পরীরা তাকে একটু আগে নামিয়ে দিয়ে গেছে এই পৃথিবীতে। মেয়ের স্বামীকে দেখতে দেখতে সুহানা বলল, আচ্ছা, শুধু কি মেয়েকেই দেখবে? এখানে তো আরো একজন আছে নাকি? তুমিই তো সব। তুমি না থাকলে এত সুন্দর উপহার কিভাবে পেতাম বলো? দেখতে অবিকল তোমার মতো, তাই না? গায়ের রং তোমার মতো হবে। আমাদের দুজনের কম্বিনেশন, বুঝতে হবে তো। তবে আমি কিন্তু কিছু বিষয় নিয়ে রাগ করেছি। কেন, কি হলো আবার? কি আর হবে, দেখলেই তো এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, আর আমাকে আমার মেয়ের মুখ দেখতে সারা রাত অপেক্ষা করলাম। এই আধুনিক সময়ে এসে এরকম উদ্ভট চিন্তা ভাবনা দেখলে তো রাগ লাগবেই। অভিমানও জমে গেছে। আমি 10 মাস অপেক্ষা করলাম আর সাহেব একদিন অপেক্ষা করেই বিরক্ত। আরে বুঝো না কেন, এটা তো আর শহর না। গ্রামের মানুষকে হাজার বোঝালেও তারা কতটুকুই বা বোঝে। একটা অন্ধকার ব্যাপার তাদের মাঝে আগেও ছিল, এখনো আছে। আমার এত শত বুঝে লাভ নেই। তাড়াতাড়ি পুরোদমে সুস্থ হও। এই মেয়েকে না দেখে থাকা আমার পক্ষে সম্ভব না। একটু সুস্থ হলেই আমি তোমাকে আর মেয়েকে নিয়ে যাব। জানাব, কিন্তু আগে এটা তো বলেন আমাদের রাজকন্যার নাম কি রাখা হবে? আমরা না কতগুলো নাম ঠিক করে রেখেছিলাম, ওখান থেকে একটা নাম ঠিক করে ফেললে কেমন হয়? না, বই টই দেখে নাম ঠিক করবো না। আমি একটা নাম ঠিক করেছি, দেখো তো কেমন লাগে। কি নাম? অনুভূতি। অনুভূতি? সেটা তো আগেই ঠিক করেছিলে। কেন, পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন, বেশ পছন্দ হয়েছে। তবে তুমি বলবে আর পছন্দ হবে না, এমন কি কখনো হয়েছে? বুঝতে হবে তো। গতকাল রাতে একটা খটকা লেগেছে জানো? কি খটকা লাগলো আবার? আরে গতকাল রাতে ঘুমোতে যাবার পর কোনোভাবেই ঘুম আসছিল না, পায়চারি করছে। হঠাৎই মনে হলো ঘরের মধ্যে পায়চারি না করে তোমাদের বারান্দায় করি। তার তখন কত, 3টা কি 3:30 বাজবে। এমন সময় আমি হাঁটছি, দেখি দূর থেকে একটা বয়স্ক মহিলা তোমাদের টিউবওয়েল চালাচ্ছে। প্রথমে মনে হলো তোমার মা। আমি একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করার পরপরই খেয়াল করলাম তুমি তোমার মা না। আমি একটু সামনে গিয়েই ওনার সাথে কথা বলার সাথে সাথে উনি পানির বালতি নিয়ে মেইন গেটের ওই দিকে যেতে বললেন এবং নিজেও ঘুরিয়ে ঘুরিয়ে পিছু পিছু আসে। কিন্তু ঠিক এর মধ্যেই হঠাৎ করে তাকিয়ে দেখি উনি উধাও। কোথায় যে চলে গেলেন বুঝতেই পারলাম না। আমার কেন জানি সন্দেহ হলো। আমি ওনাকে এদিক সেদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আর দেখলামই না। মেইন গেটের সামনে গিয়ে দেখি কেউই নেই। মজার বিষয়,
মেইন গেট তালা লাগানো। ফটকাটা এখানে। আমি এটা কাকে দেখলাম আর যাকেই দেখি না কেন, মেইন গেটটা যদি তালা লাগানো থাকে তাহলে সে বের হলো কিভাবে? কি জানি বাবা, তোমার কথা শুনে তো আমার এখন কেমন জানি ভয় লাগছে। দিলে তো আমার মধ্যে ভয় ঢুকিয়ে। আরে ভয় ঢুকালাম কোথায়? আমি দুয়ে দুয়ে 4 হিসাবটা মেলাতে পারছি না, তাই তো বললাম তোমাকে। সবকিছুতে দুয়ে দুয়ে 4 মেলানোর দরকারটা কোথায়? তুমি নাস্তা করে নাও। আরো একটু পরে করবো। তুমি কখন করবে? আমি আরো পরে করবো। তোমার মেয়ে ভোর থেকে ঘুমোতে দেয়নি, খুব কান্নাকাটি করছিল, এখন তাই ঘুম পাচ্ছে। ওকে অনুভূতির মা, আপনি তাহলে ঘুমান, আমি একটু পর আবার আসবো। ঢাকা ফিরে যাবে কবে? আগামীকাল যাব, পরশু থেকে অফিস করতে হবে। আচ্ছা শোনো, আজকে একটু পাঠিয়ে দাও না, দেখো ঘরের সামনেই আছে। সাফরাত নাস্তা খেতে বসে কিছু গল্প শুনে খুব অবাক হল। গল্পগুলো বললেন সুহানার মা নাসিমা বেগম। এই মহিলা না বড়ই অদ্ভুত, একই সাথে বিশ্বাস অবিশ্বাসের মাঝে বসবাস করেন। তিনি নিজে একজন স্কুল শিক্ষিকা। তার কথা শুনে মাঝে মাঝে মনে হয় উনি বেশ আধুনিক, আবার মাঝে মাঝে মনে হয় অজপাড়া গায়ের সব অন্ধকার চিন্তা ভাবনা শুধু তার মাথাতেই আসে। নাস্তা খেতে বসে এরকমই কিছু উদ্ভট কথা বললেন তিনি। তার কথা শুনে একই সাথে বিরক্ত এবং রাগ হল সাফরাতের, কিন্তু সে তার রাগ বা বিরক্তি কোনোটাই প্রকাশ করে না। চুপচাপ নিজের মতো করে নাস্তা করে গেল। তবুও 2-1টা কথা বাধ্য হয়েই বলল। বাবা, রাত করে আসলে সাথে কোনো খাবার নিয়ে এসো না। জানোই তো আমাদের এলাকার রাস্তাগুলো খারাপ। রাস্তার আবার কি সমস্যা হলো মা? তুমি বুঝবা না বাবা। আমি বুঝবো না কেন? আমাকে বুঝিয়ে বলুন, তাহলেই তো হয়। বাবা, তুমি তো এখানকার না, তাই তোমাকে বুঝিয়ে বললেও বুঝবা না। আমাদের এলাকার যে রাস্তা দিয়ে তুমি আসো সেই রাস্তাটা খারাপ। রাত বিরেতে খাবার নিয়ে আসলে লেঙ্গির নজর লাগে। কিসের নজর লাগে? লেঙ্গি। লেঙ্গির মানে কি বলেন এগুলা? লেঙ্গির নজর খুব খারাপ বাবা। এই কারণে এদিকে কোনো বাড়িতে নতুন বাচ্চা হলে সেই রাতে খাবার নিয়ে আসে না, খাবারের সাথে সাথে লেঙ্গিও চলে আসে। মা, আপনি জানেন আপনি এগুলো কি বলছেন? আপনার কথা শুনে যে কেউ হাসবে। হাসবে না বাবা, যারা জানে তারা কখনোই হাসবে না। লেঙ্গির একবার নজর পড়ে গেলে ওই বাড়ির ছোট বাচ্চারা বাঁচে না বাবা। তুমি এখনো বুঝতে পারছো না, তবে সাবধান বাবা, আগামীতে রাতে মিষ্টি ঝাল যাই হোক না কেন কোনো খাবার নিয়ে এসো না। একবার যদি লেঙ্গির নজরে পড়ে যায় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবা। আপনি যেহেতু বলছেন খাবার না হয় নাই নিয়ে আসলাম, তাই বলে খাবার না আনবার কারণ এরকম উদ্ভট? মানুষ জানলে কি ভাববে বলুন তো মা? কিছুই ভাববে না বাবা। আতুর ঘরওয়ালা বাড়িতে বাইরের খাবার রাত করে না নিয়ে আসাই ভালো। সাফরাত জবাবে কিছুই বলল না, চুপচাপ খাওয়াতেই মনোযোগ দিল। তারপর সাফরাত সোহানাদের গ্রামের এলাকাটা একটু ঘুরে দেখিয়ে। প্রতিবার আসার পর কিছু সময় সে একা একা হেঁটে গ্রাম দেখে। গ্রাম দেখতে খুব একটা ভালো লাগে তা কিন্তু, তবে সাফরাত একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখেছে, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামই একরকম। গাছপালা, পুকুর, সহজ সরল কিছু মানুষ, প্রায় সবকিছুই এক। কিন্তু এত সব মিলের মধ্যেও কিছু জিনিস আছে যা প্রতিটি গ্রামকে আলাদা করে রেখেছে, আর তা হচ্ছে গ্রামের গন্ধ। প্রতিটি গ্রামের পথঘাটের আলাদা একটা গন্ধ আছে, আর এই গন্ধ এক একটি গ্রামে এক এক রকম। সাফরাত আর একটু হেঁটে সামনে গেল। একটু দূরেই নদী দেখা যাচ্ছে। সেখান থেকে কেউ একজন হাতে বস্তা জাতীয় কিছু নিয়ে এদিকেই আসছে। আসসালামু আলাইকুম চাচা। ভুলিনি, তবে দূর থেকে চিনতে পারিনি। ওই দিন রাতে এক লোকে আইসা ভালো লাগছে। তারপর ঢাকা যাইবা নাকি আরো কয়টা দিন থাকবা? আজই যাবো চাচা। প্রতিবার আসলে পরে আপনাদের এলাকাটা ঘুরে দেখতে ভালোই লাগে, তাই একটু হাঁটাহাঁটি করি। যাক বালা, তবে আমাগো এলাকায় দেখার মতো কিছুই নাই বাবা। আগে আসিল, অনেক কিছুই আসিল, এখন কিছুই নাই। চাচা, আপনি সেদিন যে ফাঁসির গল্প বললেন, ওই মেয়েটার মতো অন্য কোনো ঘটনা কি আপনার চোখের সামনে ঘটেছিল?
যদিও ওটা হ্যালুসিনেশন ছিল বলেই আমার ধারণা, তারপরেও জানতে চাচ্ছি। ধরুন আপনি হঠাৎ করেই কোনো বুড়িকে দেখলেন, তারপর এক পেরায় সেই বুড়ি নাই হয়ে গেল কিংবা বিড়াল হয়ে গেল, এমন কোনো ঘটনা কি ঘটতে দেখেছেন? বিলাই হইতে দেখি নাই, তো দেখছিলাম এইরকম কিছু একটা। তো আমার এলাকায় বহুত মানুষের বুড়িকে দেখছে। আপনি কি দেখেছিলেন তা মনে পড়ে চাচা? আমার খুব শুনতে ইচ্ছে করছে, জানি বিশ্বাস করতে পারবো না, তারপরেও শুনতে ইচ্ছে করছে। আমি দেখছিলাম রাইতে গঞ্জের দিকটা আইবার সময়। আমাকে গ্রামে তো সবাই জলদি ঘুমায়, খালি আমাকে গ্রামে না, সব গ্রামেই আয়। তো একদিন হইল কি, আমি গঞ্জ থেকে আরেক চাচার বাড়িতে গেলাম। ভাবছিলাম ওই দিক থেকে গেলে রাইতে আর ফিরবো না। তাই কি কারণে জানি রাইতে না ঠাইকাই রওনা হইলাম। ফিরতে ফিরতে তখন মেলা রায়, বাড়ির সামনে আইসি চা দেই। বাড়ি থেকে একটু দূরে এক বুড়ি ঝাড়ু দিতেছে। খুবই তাজ্জব ব্যাপার, এত রাইতে বাড়ির মানুষ জানি দিব না। আমি বুঝলাম ঘটনা অন্য, তাই নিজের মতো কইরা ভাইটা বাড়িতে ঢোকার কথা ভাবলাম। কিন্তু আর একটু সামনে যাওয়ার পর দেখলাম বুড়ি আমার দিকে তাকায় আছে। বুড়ি তাকাই না দেখা আমার শরীরের পশম দাঁড়াইয়ে গেল। তারপর কি হলো? বুড়ি কি আপনার সাথে কথা বলেছিল? না, বুড়ি কোনো কথা কই নাই। হঠাৎ মনে হইল আমার কেউ জোরে করে ধরে রাখছে। শরীর হাত পা সব পাথর হইয়া গেছে। একটু পরে যখন বাড়ি ফিরলাম তখন আমার পুরো শরীর ভর্তি খামচির ডাক। এই ঘটনার পর আমার প্রথম যে পোলাটা হয়েছিল মারা যায়, তার শরীরও খামচির ডাক পাইছিলাম। পোলার মায় কি কান্নাকারি, খুবই দুঃখজনক। তুমি সময় কইরা একদিন বাড়িতে আইবা। ঢাকা থেকে আইয়া তো একবারও বাড়িতে গেলাম না। আইলে অনেক গল্প কমু। আজ মেলা কাম, আজ বরং যাই। ঠিক আছে চাচা, আসবো একটু। আসসালামু আলাইকুম। সাফরাত কি বলবে সেটাই বুঝতে পারি না। লেংড়ি তেংড়ি কি হাবিজাবি কথা, এই যুগে এসে এ ধরনের কথা কেউ বলে নাকি? সাফরাত আর কোনো কথাই বাড়ে না। আবার সেদিন বুড়িকে নিজ চোখে দেখার পর আর ওই রাস্তার ওই চাচার কাছ থেকে গল্প শুনবার পর পুরো বিষয়টা একদম উড়িয়েও দিতে পারছে না। আর এদিকে সোহানা তার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। একটু দূরে ঘরের মধ্যে ছোট্ট একটি চেয়ারে বসে আছে সাফরাত। সাফরাত আজ ঢাকায় চলে যাচ্ছে। তার 2 দিনের সফর শেষ, এখন ঢাকা যেতেই হবে। সোহানার যে মন খারাপ তা সোহানার চেহারা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। আর মেয়েকে ছেড়ে যেতে সাফরাতেরও ভালো লাগছে না, কিন্তু কি আর করা, যেতে তো হবেই। আজের দিকে তাকিয়ে সাফরাত বলল, আদ্রি, আমাকে এক গ্লাস পানি খাওয়া তো। আসছি ভাইয়া, এই তো এখনই আনছি। বুঝলে সোহানা, আমার ছোটবেলাটা খুব বেশি একা কেটেছিল। তুমি তো আমার সেই কাহিনীগুলো জানো। আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমার মামার কাছে, তাই ওভাবে কাউকে আপন করে পাইনি। এই মুহূর্তে কাছের বলতে তোমরাই। মা নাস্তা খাবার সময় যে কথাগুলো বললেন, আমার কাছে কথাগুলো ভালো লাগেনি। আমি কুসংস্কার বিশ্বাস করি না, কিন্তু ওনার কিছু কথা শুনে আমি একটু হলেও আতঙ্কিত হয়েছি। এরকম ভৌতিক পরিবেশে থাকলে কোনো কিছুই অসম্ভব না। তাই আমি বলছিলাম আগামী সপ্তাহে আমি এসে তোমাদের নিয়ে গেলে কেমন হয়? কিন্তু 40 দিন হবার আগে মা তো আমাদের যেতে দিতে চাইবে না। আতুর ঘরের কিছু নিয়ম কানুন আছে তো, এগুলো তো মেনে চলতে হয়। কি সব ফালতু কথা বল, বারবার আতুর ঘর বলছো কেন? এগুলো খুবই স্বাভাবিক। এরকম উল্টাপাল্টা দেখলে দেখা যাবে তুমি 2 দিন পর দড়ি থেকে সাপ আর ছায়া দেখে ভূত মনে করবে। ঢাকায় চলো, আর কোনো ঝামেলাই নেই। তোমাকে ছাড়া থাকতে কি আমারও ভালো লাগছে, কিন্তু কিছু ব্যাপার তো তোমার বুঝতে হবে। আর আমার শরীরের এখন যে অবস্থা, আমি তো লং জার্নিও করতে পারবো না। তুমি তাহলে সুস্থ হও, তারপরেই নিয়ে যাবো।
আর দয়া করে মাকে বলবে কুসংস্কারের আধারের মধ্যে ডুবে না থাকতে। ওনার কথা শুনলে যে কেউই হাসাহাসি করবে। বুঝই তো, বয়স্ক মানুষ একটু আবল তাবল কথা তো বলতেই। তুমি আবার কবে আসবে বলো তো? আগামী সপ্তাহে আসবো। আরো কিছুক্ষণ কথা বলে বের হয়ে গেল সাফরা। ঢাকা থেকে পঞ্চগড়ের ওই গ্রামে যাওয়া যেমন কষ্টের, ওখান থেকে ঢাকা আসাও খুব একটা কম কষ্টের না। সাফরার বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ঢাকায় নিজের বাসাতে ফিরে ক্লান্ত হয়ে লম্বা এক ঘুম দিল সাফরা। কাল থেকে আবার অফিস শুরু করতে হবে। অফিসে আসার সাথে সাথে প্রথমে সুদেবের সাথে কথা হল। সুদেব হাসি মুখে চলে আসলো সাফরাতের সাথে কথা বলবার জন্য। সাফরা তো সুদেবকে দেখে চিরচেনা হাসিটি দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। আজ সাফরাতকে অন্য দিনের চাইতে একটু বেশি ফ্রেশ লাগছে। সুদেব হাসি মুখে সাফরাতের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ভালোই তো খুশি খুশি লাগছে। কেমন দেখলি মেয়েকে? দাঁড়া, কেমন দেখেছি সেটা দেখাচ্ছি। মোবাইলের ছবি আছে। ওই দেখি তো। বাহ, দেখতে তো তোরই মতো। কিছু কিছু দিক থেকে। তবে মেজাজ খুব খারাপ জানিস। কেন রে, মেজাজ খারাপ হলো কেন? আরে গ্রামের মানুষ হাজারটা কুসংস্কার নিয়ে বাস করে। কি হাবি জাবি লেংড়ি টেংড়ি না কি যেন আছে, তার নজর পড়লে নাকি বাচ্চারা বাঁচে না। স্টুপিডের মতো কথাবার্তা শুনেই মেজাজ খারাপ হয়ে গেছে। লেংড়ির নজর মানে? ভাই, এটা বিজ্ঞানের যুগ, এখন এগুলো বলছিস? সেটা তো আমারও কথা, কিন্তু ওদের এগুলো কে বুঝাবে বল? খারাপ না, প্রেত সাধনা করার জন্য লেংড়ির সাহায্য নেওয়া যেতেই পারে। তুই বরং গল্প লিখে ফেল। মজা নিস না প্লিজ। না, আমি সিরিয়াস। গল্পের নাম হবে লেংড়ি কাণ্ড। তুই ভালোই মজা পাচ্ছিস। যাই হোক, আমার মেয়ে কেমন হয়েছে সেটা বল। অনেক সুন্দর দোস্ত। থ্যাঙ্কস। 2 দিন পর অফিসে আসলাম, হাতের কাজগুলো আগে সেরে নেই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমারও কাজ বাকি। কাজ করতে হলে তোকে বিরক্ত করে লাভ নেই। গভীর রাত। সোহানা ঘুমিয়ে আছে। সোহানার পাশেই ঘুমিয়ে আছে তার বোন আদ্রি। আর দুজনের মাঝখানে ঘুমিয়ে আছে সোহানার কলিজার টুকরা অনুভূতি। যদিও এখনো আকিকা করা হয়নি, তবুও সোহানা এই নামেই মেয়েকে ডাকতে শুরু করেছে। প্রতিদিন এই ঘরে সোহানার সাথে শুধু আদ্রি নয়, তার মা নাসিমা বেগমও থাকে। কিন্তু আজ কোনো একটি কারণে সে এই ঘরে ঘুমায়নি। হঠাৎ করে সোহানার ঘুম ভেঙে গেল। ঘরে মশা থাকার কারণে প্রতিদিনই মশারি টাঙানো হয়। মশারির কারণে আর ঘরে ডিম লাইট জ্বলে থাকার কারণে মশারির বাইরের সবকিছুই ঝাপসা মনে হয়। সোহানার ঘুম ভেঙে যাবার পর সোহানা বেশ বড় একটা ধাক্কা খেল। সে আধো আলো আধো অন্ধকারে দেখল কেউ একজন মশারির বাইরে থেকে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। আধো আলো আধো অন্ধকারে বোঝা যাচ্ছে যে মানুষটি তাকিয়ে আছে সে একটি মহিলা, এবং সে একটি কালো রঙের শাড়ি পরে আছে। সোহানা হঠাৎ করে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। সোহানার চিৎকারে আদ্রি লাফ দিয়ে উঠে বসল। আদ্রি সোহানার দিকে তাকিয়ে বলল, আপু কি হয়েছে? কেউ একজন আমাকে আর অনুভূতিকে দেখছিল। কি বলো আপু? এখানে কে আসবে? গেট তো লাগানো ছিল। আমি সত্যি দেখেছি কেউ একজন মনোযোগ দিয়ে তাকিয়েছিল, কালো শাড়ি পরা। আমি চিৎকার দেবার সাথে সাথে খোঁড়াতে খোঁড়াতে গেট দিয়ে বের হয়ে গেল। আপু কেউ ছিল না, তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন দেখিনি আদ্রি, কালো শাড়ি পরা মহিলা এদিকে চোখ দিয়ে রেখেছিল। তুমি ঘুমাও আপু, আমি কি মাকে ডাক দিব? না, মাকে ডাক দিতে হবে না। তুই অনুভূতিকে আমার কোলে দে, আমি সারা রাত ওকে কোলে নিয়ে বসে থাকবো। সারা রাত বসে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে আপু। না, অসুস্থ হব না, তুই ওকে আমার কোলে দে। বাকি রাতটা জেগেই কাটালো সোহানা আর আদ্রি। বোন ঘুমায়নি দেখে আদ্রিও ঘুমালো। তবে
ফজরের আজান দেবার পরপরই সুহানার ঘুম চলে আসলো। আজান দেওয়া মানে সকল কালো ছায়া থেকে মুক্তি, তাই তখন নিশ্চিন্তেই ঘুমোলো তারা। সকাল সকাল তেমন ঘর থেকে বের হয় না সুহানা, তবে সকালে বাড়ির সামনে থেকে একটু হেঁটে আসতে বেশ ভালোই লাগে আদ্রির কাছে। আদ্রি একটু বাইরে থেকে হেঁটে এসেই দেখলো তার মা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। আদ্রির মনে খটকা লাগলো, নিশ্চয়ই সুহানা আপু রাতের ভয়ের কাহিনী মাকে বলেছে। মা এমনিতে এইসব বিষয় নিয়ে সবসময় চিন্তিত থাকে। মায়ের সামনে এসে নতুন করে জিজ্ঞেস করতে হলো। আদ্রিকে দেখে নিচ থেকে নাসিমা বেগম বললেন, গত রাতে কি দেখেছিস? আমি তেমন কিছু দেখিনি, আপু হঠাৎ করেই চিৎকার করে উঠলো, ভাবলাম তোমাকে ডাক দেই, তারপর আপুই নিষেধ করলো। তাছাড়া আমার মনে হলো আরেকটা বিষয়। কি বিষয়? আমার মনে হয় আপু স্বপ্ন দেখেছে, কারণ আপু চিৎকার শোনার সাথে সাথে আমি উঠে বসছি। কিছু থাকলে তো আমার চোখেও পড়তো। সোহানা যে বললো একজন মহিলাকে নাকি দেখেছে ল্যাংড়াতে ল্যাংড়াতে ঘর থেকে বের হতে, লেঙ্গির কোনো নজর পড়েনি তো আবার? আহা মা, ওটা স্বপ্ন ছাড়া কিছুই না, তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? লেঙ্গির নজর পড়লে কি হয় জানিস? আমার তো খুব ভয় করছে। ভয় করার তো কিছু নেই মা, লেঙ্গির নজর খুব খারাপ, আমি তো বারবারই বলি, তবুও বুঝিস না কেন? আরে ধুর, তুমি কোনো কারণ ছাড়াই ভয় পাচ্ছ, দেখবে যে কিছুই হবে না। আল্লাহ যেন তাই করে। মা, রাতে একটু কম ঘুমানোর চেষ্টা করিস। আমি ঘরে থাকলে তো চেষ্টা করি না ঘুমিয়ে কাটাতে। আমি ঘুমিয়ে কাটাই, এই কথা তোমাকে কে বললো মা? তুমি কথা বলতে পারলে? বিছানায় গেলে তোরে আর পাওয়া যায় নাকি? মরার মতো ঘুমাস। এই কথা তুমি কিভাবে বলছো মা? সারা রাত আমি জেগে থাকি, বরং তুমি থাকলে নাক ডেকে ঘুমাও, আর এখন আবার আমাকে উল্টা দোষ দিচ্ছ, তাই না? আরে বাবা, আমি তো তোদের ভালোর জন্যই বলছি। ভালোর জন্য তো আমাকে ঘুমানোর কথা বললে কেন? আমাকে ঘুমাতে দেখেছো কয়দিন? হ্যাঁ, আরে বাবা হয়েছে তো, এখন যা সোহানা কিছু লাগবে কিনা দেখ। আদ্রি কোনো জবাব না দিয়ে রাগ করে চলে গেল। তার মায়ের উপর তার অসম্ভব রাগ লাগছে। তার মা বরাবরই একটু এরকম। সুহানার বাবু হবার পর থেকে দিন রাত বাবুর পেছনে সময় দিচ্ছে আদ্রি, আর তার কিনা শুনতে হচ্ছে সে ঘুমিয়ে রাত পার করেছে। মনের মধ্যে এক গাদা অভিমান নিয়ে আদ্রি সুহানার ঘরে গেল। সুহানা তার মেয়ে কোলে নিয়ে খেলছে। একটু পরপর হাতের সামনে রাখা খেলনাটা দিয়ে শব্দ করছে। ছোট্ট অনুভূতি, সেই শব্দে আনন্দ পাচ্ছে, তা দেখেই বোঝা যাচ্ছে। আদ্রি ঘরে ঢুকে চুপচাপ বসে রইল। সুহানা খেলার মাঝেই আদ্রির দিকে তাকিয়ে বলল, মুখটা কেমন বাংলার পাশের মতো বানিয়ে রেখেছিস কেন? বাংলার পাশের মতো মুখ হলে আমি কি করব? মা বকেছে নিশ্চয়ই, সেটা ছাড়া উনি আর কি বা পারেন? বুঝলাম। এই যে বাবু দেখো, তোমার ছোট আন্টি কেমন রাগ করেছে। এই যে আমার পাখিটা। আপু, একটা ব্যাপার বুঝলাম না, বাঙালিদের সমস্যাটা কোথায়? কেন বাঙালিরা আবার কি করলো? এই যে কি সব আজাইরা নিয়ম কানুন রেখেছে। বিদেশে বাচ্চা হলে কখনো দেখেছো এমন সব নিয়ম কানুন পালন করতে? বিদেশ আর বাংলাদেশ এক হলে তো ভালোই হতো। অনেক ভালো হতো। চিন্তা করিস না, বিদেশের কোনো ছেলের সাথেই তোকে বিয়ে দেওয়া হবে। আপু তুমি পারো। লজ্জায় লাল হয়ে যাচ্ছিস কেন? পাত্রটা এখনো খোঁজাই হয়নি। সাফরাতের মন খুবই খারাপ। মন খারাপের কারণ সকাল থেকে কোনো কিছুই তার ভালো লাগছে না। অফিসে এসে গম্ভীর ভাবে বসে আছে। অফিসে খুব বিরক্ত লাগছে। বারবারই সুহানা আর অনুভূতির কথা মনে পড়ছে। কেন যে ওদের গ্রামে রেখে আসতে হলো? ধর, ঢাকাতে থাকলে কত ভালোই না হতো। প্রতিদিন মেয়েকে কোলে নিয়ে বসে থাকা যেত। মেয়ের জন্য মনটা অসম্ভব খারাপ লাগছে সাফরাত। ঠিক এমন সময় অফিসের বস সাফরাতকে ডেকে পাঠালো। মন অনেক বেশি খারাপ, তারপরেও একটা নকল হাসি চেহারায় ফুটিয়ে তুলে বসের সামনে গেল সাফরাত। শোনো সাফরাত, তোমাকে এই মুহূর্তে কেন এখানে ডেকেছি জানো? কেন স্যার? আই হ্যাভ এ গুড নিউজ ইয়ং ম্যান। তুমি 1 সপ্তাহের জন্য নেপালে যাও। আমি ওখানে ম্যানেজারের দায়িত্বটা তোমাকে দিতে চাচ্ছি।
ওখানে আমাদের যে প্রজেক্টটা চলছে তা দেখে তুমি 1 সপ্তাহের মধ্যে আমাকে একটা রিপোর্ট জমা দিবে। ঠিক আছে স্যার। তোমার মন এরকম বিষণ্ণ মন হচ্ছে কেন? কোনো কারণে মন খারাপ নাকি? মেয়েটার কথা খুব মনে পড়ছে স্যার। 2 দিন আগেও না দেখে আসলে? এত ঘন ঘন মনে পড়লে তো সমস্যা। প্রথম সন্তান তো স্যার, তাই এরকম লাগছে। তাছাড়া কোনো কিছুই না। তুমি জানো, যখন আমি প্রথম বাবা হই তখন আমি একটা কাজে করাচি ছিলাম। এগুলো কোনো ব্যাপারই না। তুমি দ্রুত নেপালে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নাও। ঠিক আছে স্যার, আমি আজই সব গুছিয়ে নিচ্ছি। ধন্যবাদ স্যার। শাফাত অফিস থেকে মন খারাপ করে বাসায় ফিরল। তার কোনো কিছুই ভালো লাগছে না। এমনিতে মেয়েকে দেখতে ইচ্ছে করছে, তার উপর যদি 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হয় তাহলে তার কোনো কথাই নেই। অন্য কোনো সময় হলে দেশের বাইরে যাওয়াটা তার জন্য নিঃসন্দেহে আনন্দের হতো, কিন্তু এখন কোনোভাবেই তার দেশের বাইরে যেতে ইচ্ছে করছে না। সে বাসায় ঢুকেই সুহানাকে ফোন দিল। হ্যালো। হ্যালো। কেমন আছো সোহানা? ভালো। তুমি কোথায়? আমি আর কোথায়, অফিস থেকে বাসায় ফিরলাম। আমার মেয়ে কি করছে? এই যে আজকের কোলে বসে ওয়াও ওয়াও করছে। ও আচ্ছা, শোনো, আমাকে অফিসের কাজে একটু বাইরে যেতে হচ্ছে। তোমাদের জন্য এত বেশি মন খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। বাইরে মানে? কোথায় যাচ্ছ? নেপাল যাচ্ছি 1 সপ্তাহের জন্য। বাহ, তাহলে তো খুবই ভালো হলো। মেয়ের জন্য নেপালি ড্রেস নিয়ে এসো। তা তো নিয়ে আসবোই। তোমরা সাবধানে থেকো। নেপাল থেকে এসেই আমি তোমাদের দেখতে চলে আসবো। আমাদের ব্যাপারে চিন্তা করতে হবে না, তুমি সাবধানে যেও। তোমাদের নিয়ে যেতে পারলে ভালো হতো, একসাথে আনন্দ করতে পারতাম। অনুভূতি বড় হলে তারপর আমরা আরো একবার যাব, তখন আনন্দ করব। তুমি নিজের খেয়াল ঠিক মতো রাখো। মেয়েকে দেখে রেখো সোনা। সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। আল্লাহ হাফেজ সোনা। খাবার দাবার ঠিক মতো খেও। আল্লাহ হাফেজ। ফোন রেখে শাফরাত কিছুক্ষণ এপাশ ওপাশ করল। রাতে ঠিক মতো ঘুমও হল না। নেপালের উদ্দেশ্যে অনেকটা মনমরা ভাবেই রওনা দিল শাফরাত। কালো শাড়ি পরা মহিলা বাচ্চা নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য দেখার পর 3 দিন বেশ চিন্তায় ছিল নাসিমা বেগম। কিন্তু 3 দিনের মাথায় চিন্তা অনেকটাই ফিকে হয়ে গেল। সোহানারও মনে হতে লাগলো আদ্রির কথাই মনে হয় ঠিক। সে হয়তো স্বপ্নই দেখেছিল সেদিন। দুপুরবেলা অনুভূতিকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল সে। ভর দুপুরে আগে কখনোই ঘুমতো না সোহানা। দিনের বেলা তার ঘুমিয়ে আসতো না, তবে ইদানিং বেশ ঘুম পায়। অনুভূতি রাতে উঠে কান্না করলে তার আর ঠিক মতো ঘুম হয় না, তাই হয়তো দিনের বেলা ঘুম চলে আসে। সোহানা ঘুমিয়ে আছে। আস্তে আস্তে যখন ঘুমে বিভোর হয়ে গেল, তখন স্পষ্ট দেখল এক মহিলা ল্যাংড়াতে ল্যাংড়াতে সোহানার কাছে এসে সোহানার কোল থেকে অনুভূতিকে টেনে নিয়ে যাবার জন্য চেষ্টা করতে লাগলো। আমার বাচ্চাকে দিচ্ছেন কেন? এটা তোর বাচ্চা না, আমি ওরে নিয়ে যাবো। স্যার, এখন স্যার। আদ্রি আমার অনুভূতিকে নিয়ে যাচ্ছে। চিৎকার করবি না, বাচ্চা আমার কাছে দে। মা, আদ্রি তাড়াতাড়ি আয়। বাচ্চা দিবি না? বাচ্চা না নিলে ধ্বংস করে দিব। আমার অনুভূতিকে নিয়ে গেল। মা, আদ্রি আমার অনুভূতিকে নিয়ে গেল। আদ্রি পাশের ঘরে ছিল। সে দৌড়ে চলে এলো সোহানার সামনে। রান্নাঘর থেকে আসলো সোহানার মা নাসিমা বেগম। তারা এসে দেখলেন অনুভূতিকে বুকে জড়িয়ে ধরে সোহানা চিৎকার করে বলছে অনুভূতিকে নিয়ে গেল। আমার অনুভূতিকে নিয়ে গেল। মা, আমার অনুভূতিকে নিয়ে গেল। মা, আমার অনুভূতিকে নিয়ে গেল। আপু 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 কি হয়েছে তোমার? তোমার তোমার অনুভূতি তো তোমার কোলে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে আপু? সোহানা, কি হয়েছে তোর? আমি স্পষ্ট দেখেছি লেঙ্গি এক মহিলা
আমার অনুভূতিকে আমার থেকে টেনে নিয়ে চলে গেল মা। আপু, তোমার বলেছি তোমার অনুভূতি দেখো, ভালো করে দেখো। ওই বুড়ি অনুভূতিকে আমার থেকে টেনে নিয়ে গেছে আদ্রি। আমার খুব ভয় লাগছে মা, আমার খুব ভয় লাগছে মা। এই তো তোর অনুভূতি, দেখ এই যে তোর দিকেই তাকিয়ে আছে। মা, আমার খুব ভয় লাগছে মা। কিচ্ছু হবে না মা, একদমই চিন্তা করিস না। আপু, তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। না, আমি স্বপ্ন দেখিনি আদ্রি, আমি একদমই স্বপ্ন দেখিনি। আপু, তুমি পানি খাও, পানি খাও তো। নাসিমা বেগম অনুভূতিকে কোলে নিলেন আর আদ্রি বোনকে পানি খাওয়াল। সোহানা ভয়ে একদমই অস্থির হয়ে পড়েছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে ঘটনাটা আসলে কি ঘটেছে। বাস্তব অবাস্তবের মাঝে দ্বিধায় পড়ে গেছে সে। সোহানা অনুভূতিকে তার মায়ের কোল থেকে নিজের কোলের মাঝে নিয়ে আরো বেশি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই ঘটনার পর কি হলো কিছুই বুঝতে পারল না কেউ। বিকেলের পর থেকে খাওয়া বন্ধ হয়ে গেল অনুভূতির। মা, অনুভূতি তো কিছুই খাচ্ছে না, সব মুখ থেকে ফেলে দিচ্ছে। ভালো করে মুখে দিন। খাচ্ছে না মা, দেখো একদমই কিচ্ছু খাচ্ছে না। আপু, দাও তো, আমি একটু ফিডার দিয়ে চেষ্টা করি। রাত ৩:৩০ এই ভুবনের মায়া কাটিয়ে চলে গেল সাফরাত আর সোহানার আদরের প্রথম কন্যা অনুভূতি। অনুভূতির হঠাৎ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সোহানার মাথা খারাপ হয়ে গেল। সে পাগলের মতো প্রলাপ করতে লাগলো, আর এদিকে নাসিমা বেগম এবং আরজিও কান্না করতে লাগলো। মা, মা, ও নিঃশ্বাস নিচ্ছে না কেন? মা, মা, ও নিঃশ্বাস নিচ্ছে না। মা, কাঁদিস না মা, আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছে। মা, আমার মেয়েটা কি মারা গেছে? মা, এটা কিভাবে হলো? মা, আপু কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপু কেঁদো না। আপু, আমি এখন কাকে কোলে নিয়ে থাকবো? মা, কাকে কোলে নিয়ে আদর করবো? কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। একমাত্র সন্তান অনুভূতির মৃত্যুর কোনো কারণে বের করতে পারল না সোহানা কিংবা সাফরাত। নেপালে থাকার কারণে নিজের মেয়েকে শেষবারের মতো দেখতেও পারল না সাফরাত। ঢাকায় এসে সে সবার আগে বউকে নিয়ে ফিরে এলো ঢাকাতে। মাঝে মাঝে কিছু ব্যাপার কিংবা কিছু রহস্য আসলে রহস্য থেকে যায়। অনুভূতির মৃত্যুর কারণও রহস্যই থেকে গেল, আর অনুভূতির মৃত্যু তাদের জীবনের জন্য হয়ে গেল অভিশপ্ত এক স্মৃতি, যে স্মৃতি সাফরাত এবং সোহানা বয়ে বেড়াবে আমৃত্যু পর্যন্ত। শেষ হয়ে গেল আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল কালো ছায়া। এটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত। নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ড এডিটর ছিলেন খালিদ। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলে দিচ্ছি আমি: মঞ্জু, সেতু, কুমকুম, শাড়ি, নীলাঞ্জনা, লাবণী, খালিদ, রনি এবং মুনির।